গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পর্ব। লেখনীতে ইশরাত ইতি। থানার গোল টেবিলে তিনজন তরুণী, নিঃসন্দেহে তিনজন রূপবতী তরুণী বসে আছে। কনস্টেবল থেকে শুরু করে ডিউটিরত ঊর্ধ্বতন অফিসাররা চোখ গোল গোল করে তরুণীদের দেখছে। এদের মধ্যে এই থানার পুরনো কর্মকর্তা কর্মচারীরা থাকলে ইনশিরাহকে চিনে নিত, কিন্তু এই শিফটের অফিসার এবং কনস্টেবলগুলো নতুন, ইনশিরাহকে চিনতে পারেনি। ইনশিরাহ হুডির টুপি তুলে মাথা সহ চোখ পর্যন্ত ঢেকে বসে আছে। কোনো প্রকার নড়চড় নেই। রাগে জিদে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বসে থাকলেও উৎকণ্ঠা, ভয়ে সে রীতিমতো জোরসড় হয়ে গিয়েছে। মানহা আর তুনা কপালে হাত দিয়ে ঝিমুচ্ছে। ওদের মধ্যে মানহা খানিক ভীতু প্রকৃতির। কান্না পাচ্ছে তার, কিন্তু ইনশিরার ভয় কাঁদছে না। থানার কিছু অল্পবয়সী কনস্টেবল থানা প্রাঙ্গণেই চা খেতে খেতে বারে বারে ইনশিরাহদের দেখছে আর চাপা স্বরে হাসছে। অদম্য কৌতূহল তাদের চোখে। দেখতে শুনতে ভালো ঘরের বড়লোকের মেয়েগুলোকে এসপি স্যার নিজে ধরে এনেছেন, নিশ্চয়ই কোনো বড় কেস হবে হয়তো। নিশ্চয়ই মাদকের কেস হবে। এই কেসের দুজন ইনচার্জ কনস্টেবলকে পাশ কাটিয়ে যেতে দেখে আরেকজন কনস্টেবল জানতে চায়, এই কেস কী রে? এরা কারা? আরে হাইওয়েতে পাগলের মতো গাড়ি চালাচ্ছিল, বুনো ফড়িংয়ের মতো উড়ছিল। এসপি স্যার আইজিপি স্যারের হেডকোয়ার্টার থেকে ফিরছিল, তখন স্যার নিজে আটকালো, পরে খতিয়ে দেখল এর ড্রাইভিং লাইসেন্সই সাথে নেই। মদ খেয়েছে নাকি? না, টেস্টে তো দেখা যাচ্ছে খায়নি। তবে এদের ছাড়া পেতে অনেক হ্যাপা পোহাতে হবে। এসপি স্যারকে ভীষণ রাগিয়ে দিয়েছে। মুখে মুখে তর্ক করেছে। ওই যে লম্বা মতো শার্ট প্যান্ট পরা মেয়েটা, ও স্যারকে কি বলেছে জানেন? বলেছে, আপনি আমার বাবাকে চেনেন। তারপর তারপর আর কি, আমাদের জাদ্রেল স্যার এক ধমক দিতেই 440 ভোল্টের ঝটকা খাওয়ার মতো কেঁপে উঠে সেই যে কচ্ছপের মতো কল্লা লুকিয়েছে টুপির ভেতরে এখনো মাথা তুলে তাকায়নি। যাই বলেন, নতুন স্যার ভীষণ জাদ্রেল। 18 ঘন্টা হলো এই থানায় পা দিয়েছে, আর তাতেই দুপুরে ওসি স্যার তার অফিস থেকে বাত্তি ইন্দুরের মতো মুখ করে বের হয়েছে। নিশ্চয়ই কড়া ধমক খেয়েছে। বাকি কথা শেষ করতে পারল না কেউই। গেট থেকে একটা নীল রঙের গাড়ি থানা প্রাঙ্গণে এসে থামে। গাড়ি থেকে নেমে পড়ে শুভ্র পাঞ্জাবি এবং কটি পরিহিত স্বয়ং শামীম ইয়াসার মির্জা এবং ইহান তাজওয়ার মির্জা। চাচা ভাতিজা হন্তদন্ত হয়ে এফআইআর ডেস্কে গিয়ে জানতে চায় ইনশিরাহ নামের মেয়েটির কথা। শামীম ইয়াসার মির্জা পলিটিক্স ছেড়েছেন বহু বছর হয়েছে ঠিকই, কিন্তু এই শহরে তাকে সমীহ করে চলে সবাই, যারা ওই মুখটা চেনে। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে শামীম ইয়াসার মির্জা আজও সমাদৃত। কনস্টেবল দুজন এগিয়ে এসে সালাম দিতেই শামীম সালামের জবাব দিয়ে বলে, ইনশিরাহ। তাকে কোথায় রাখা হয়েছে? পেছনে থেকে একজন এসে জবাব দেয়, ইনশিরাহ। কিন্তু সে তো। শামীম ঘুরে তাকায় কনস্টেবলের দিকে। ইহান কনস্টেবলকে বলে ওঠে, ইনশিরাহ শামীম ইয়াসার মির্জার মেয়ে। তাকে কোথায় রাখা হয়েছে? হতভম্ব হয়ে যায় দাঁড়িয়ে থাকা কনস্টেবলগুলো। মেয়েটা শামীম ইয়াসার মির্জার মেয়ে। এসপি স্যার একটাবারের জন্য মেয়েটার বাপের নাম শুনলই না মেয়েটার থেকে। এত বিরাট কেন হয়ে গেল? একজন কনস্টেবল নিজের হতভম্ব ভাব কাটিয়ে এগিয়ে এসে বলে। গোল টেবিল চত্বরে আসুন আমার সাথে। পুরনো দালানের কনস্টেবলরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। তাদের চোখে মুখে বিস্ময় ভাব। শেষমেশ শামীম ইয়াসার মির্জার কন্যাকে ধরে আনা হলো থানায়। ডেস্কের ওপরে নেম প্লেটটাতে মেটালের গোটা গোটা হরফে লেখা, মুইন ফরাজি। 31 বছরের তাগড়া একজন পুরুষ। 59তম বিসিএসয়ে উত্তীর্ণ, দৃঢ় আত্মপ্রত্যয়ী, চৌকস একজন দেশসেবক।
স্বল্পদিনের পেশাগত জীবনে বরাবর নিজেকে উপযুক্ত প্রমাণ করে এসেছে। তুখোর মেধাবী, বুদ্ধিদীপ্ত, তরুণ এবং গুরুগম্ভীর এই নতুন এসপি স্যারকে অধীনস্থ কর্মকর্তারা প্রথম দর্শনেই মেপে ফেলেছে এই ডিপার্টমেন্টের একজন জাদরেল কর্মকর্তা হিসেবে। থানায় পা রাখার ৩ ঘণ্টার মাথায় যে লোক পুরনো কেস হাতে নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে এবং রাতে হাতে করে আসামি নিয়ে আসে থানায়, তাকে নিঃসন্দেহে জাদরেল তকমা দেওয়া যায়। পুলিশ সুপারের কার্যালয়ের মূল ভবনে তার কেবিনের সামনে এসে কনস্টেবল বদরুল দাঁড়িয়ে ডাকে, স্যার। মুইন ফরাজি কিছু ফাইল ঘাটাঘাটি করছিল। তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত দুটি চোখে কালো মোটা ফ্রেমের রিডিং চশমা। চুলে ট্রিম ছাট দেওয়া, গায়ে ব্রাউন কালারের একটা জ্যাকেটের নিচে কালো রঙের টি-শার্টে আড়াল হয়ে আছে তার সুগঠিত, সুঠাম শরীর। হাতের ফাইলটা থেকে মুখ তুলে বদরুলের দিকে তাকিয়ে সে গম্ভীর কণ্ঠে বলে, আসুন। বদরুল কেবিনে ঢুকতেই মুইন ফরাজি বলে, এখন কোয়ার্টারে ফিরব আমি। ওসি সাহেবকে বলুন মেয়েগুলোকে সেইফলি পরিবারের লোকের কাছে হ্যান্ডওভার করতে। পরিবারের লোক এসেছে। এদের ব্যাকগ্রাউন্ড কি? ফাইল দেখতে দেখতে গাছহারা ভাব নিয়েই প্রশ্নটি করে মুইন। যেন উত্তর শুনতে তার কোনো আগ্রহ নেই। ওই হবে হয়তো কোনো শিল্পপতির মেয়ে। বদরুল মাথা নেড়ে বলে, সবকটাই ভদ্র ফ্যামিলির, ক্লিন ব্যাকগ্রাউন্ড। স্যার মানহা নামের মেয়েটির বাবা মা ডাক্তার, তুনা নামের মেয়েটি গার্মেন্টস মালিকের মেয়ে, আর স্যার ইনশিরাহ নামের মেয়েটি যে গাড়ি ড্রাইভ করছিল তার বাবা এই আসনের সাবেক একজন সাংসদ ছিলেন, সামিন ইয়াসার মির্জা। আচমকা মাথা তুলে বদরুলের দিকে তাকায় মুইন। স্যারের এমন চাহনি দেখে বদরুল মিয়ে যায়। সে কি কিছু উল্টোপাল্টা বলল? মুইনের ভ্রু কুঞ্চিত, চোখে মুখে খানিকটা বিস্ময় এসে জড়ো হয়েছে। অবাক হওয়ার ভঙ্গিমাতেই বলে, সামিন ইয়াসার মির্জার মেয়ে? জি স্যার। আপনিও চেনেন তাকে? বড় ভালো লোক, এসেছে সে মেয়েকে নিতে। হাতের ফাইলটা ধপ করে বন্ধ করে ডেস্কের ওপর রেখে মুইন ত্রস্ত পায়ে হেঁটে কেবিন থেকে বেরিয়ে যায়। কনস্টেবল বদরুল ঠায় দাঁড়িয়ে আছে। এসপি স্যারের আবার কি হলো? ইনশিরাহ পাপাকে দেখেই লাফিয়ে উঠে পাপার গায়ে এক প্রকার আছড়ে পড়ে। শামিন মেয়েকে আগলে নিয়ে মিহি স্বরে বলে, ডোন্ট প্যানিক আম্মা, নাও টেল মি হোয়াট হ্যাপেন্ড। ইনশিরাহ মাথা তুলে পাপার দিকে তাকিয়ে আমতা আমতা করতে থাকে, পাপা আমি হাইওয়েতে। ওই লোকটা আমি আসলে। খুলে বল ইসি। গম্ভীর সুরে আদেশ ইহানের। ইনশিরাহ দাদানের দিকে ভীত চোখে তাকিয়ে বলে, দাদান আমি আসলে। সম্পূর্ণ কথাটা খুলে বলার আগেই কামরার দরজায় মুইন ফরাজি এসে স্থির হয়। 5 ফুট 11 শরীরের, আত্মবিশ্বাসী দুটো চোখে কৌতূহল এবং খানিকটা বিস্ময় নিয়ে একবার সামিন ইয়াসার মির্জা আর একবার উজ্জ্বল শ্যামবর্ণের ছিমছাম গর্ণের মেয়েটিকে দেখে। এতক্ষণে মুইন ফরাজি ইনশিরাহকে ভালো করে খেয়াল করে, মেয়েটির পরনে পুরুষালী বেশভূষা, তবুও মুখ থেকে নারী সুলভ স্নিগ্ধতা ঢাকা পড়েনি একবারও। মুইন শান্ত চোখে তাকিয়ে আছে। এই কি সেই ছোট্ট পুতুল? ইনশিরাহ একবার গলা খাকারি দিয়ে অনেকটা সাহস নিয়ে পাপাকে সত্যিটা বলতে যাবে তখনই দরজার কাছে টান টান হয়ে দাঁড়িয়ে থাকা মুইন ফরাজি গম্ভীর কিন্তু নম্রস্বরে ডেকে ওঠে, শামিন বাবা। শামিন ঘুরে তাকায়। মুইনকে চোখে দেখেই তার চোখ দুটো জ্বলজ্বল করে ওঠে, ঠোঁট প্রশস্ত হয় হাসিতে। ইনশিরাহ মুইনকে দেখতে পেয়ে ইহানের পেছনে আড়াল হয়ে দাঁড়ায়। ওই জাদরের লোকটার সামনে পড়তে আর ইচ্ছে করছে না তার। ইহান মুইনের দিকে এগিয়ে গিয়ে হাসি দিয়ে হাত মেলায় মুইনের সাথে। শামিন তখনও দাঁড়িয়ে মুইনের পা থেকে মাথা অবধি দেখছে। মুইন এগিয়ে এসে শামিনের সাথে কোলাকুলি করে। শামিন হেসে মুইনের পিঠে চাপড় মেরে বলে, এভাবে দেখা হবে ভাবিনি। কেমন আছো বাবা? মুইন একবার শামিন আরেকবার ইনশিরার দিকে তাকিয়ে অস্ফুটে বলে, আলহামদুলিল্লাহ শামিন বাবাট। আপনি? আল্লাহ ভালো রেখেছেন বাবা। ইহান পাশ থেকে বলে, একটা প্রবলেম হয়েছে আসলে ও ইনশিরাহ। ওকে একটু আগে
আইনো, আমি নিয়ে এসেছি থানায়। ইহানকে পুরো কথাটা বলতে না দিয়ে মুইন বলল। শামীন আর ইহান বিস্মিত, রীতিমতো হতবাক হলেও স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে দুজনেই। ইহান ঘাড় ঘুরিয়ে বোনকে দেখে। ইনশিরাহ, তুনা আর মানহা অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছে সাথে সাথে। মুইন দরাজ গলায় বলতে থাকে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে হাইওয়েতে উঠেছে এবং ট্রাফিক রুলস ভেঙেছে। শামীন ইয়াসার নিজের কন্যার দিকে তাকায়। মুইন আরেকবার ইনশিরার দিকে তাকিয়ে শামীনকে গম্ভীর স্বরে বলে, ইজ শি ইয়োর ডটার শামীন বাবা? শামীন ইয়াসার মাথা নাড়ায়। মুইন ইনশিরাহকে দেখে। চওড়া কপাল, আত্মবিশ্বাসী চেহারার জাদ্রেল, কর্তব্যপ্রায়ণ অফিসারের মুখভঙ্গি অদ্ভুত, ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছে। অত্যল্পকাল পরেই নিজের স্বভাবে ফিরে আসে, গাম্ভীর্য ফেরে মুখে। শামীন মুইনের কাঁধে একটা হাত রেখে বলে, অপ্রস্তুত হচ্ছ কেন? আমার মেয়ে জানলে তুমি তোমার দায়িত্ব পালন করতে না। তুমি উচিত কাজ করেছ বাবা। মুইন স্মিত হাসে। ইনশিরাহ ভাইয়ের পেছনে থেকে কচ্ছপের মতো মাথা বের করে সব দেখছে। ওই জাদ্রেল অফিসারের সাথে পাপার এত ঘনিষ্ঠ সম্পর্ক কিভাবে, তা সে জানে না। এখন অবধি দাঁতে দাঁত চেপে আছে সে। কানের কাছে বাজছে ওই লোকটার সে ভূমিকম্পের ন্যায় ধমক। আমি তোমার বাবাকে চিনতে চাই না, বাট তুমি আমাকে চিনে রাখতে পারো। মুইন ফরাজি। ভদ্রভাবে ভ্যানে ওঠো, নয়তো লেডি কনস্টেবলরা টেনে হিচড়ে ওঠাবে। অ্যান্ড তোমার বাপের নাম এসে তোমাকে অত ইজিলি আমার হাত থেকে ছাড়িয়ে নিতে পারবে না। ইনশিরার চোখ মুখ কঠিন হয়ে যায় দৃশ্যটা মনে পড়তেই। হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সে। তার দৃষ্টি সামনের দিকে, দেখতে পাচ্ছে পাপা আর দাদান ওই লোকটার সাথে হেসে হেসে কথা বলছে। মানহাকে তার মাম্মা পাপার হাতে তুলে দেওয়া হয়েছে। তুনা আর ইনশিরাহ অপরাধীর ন্যায় দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তারা এখন পুলিশ সুপারের কার্যালয়ে, মুইনের কেবিনে। একজন কনস্টেবল এসপির কামরায় ঢুকে মুইনকে বলে, স্যার ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ। মুইন এক পলক শামীন আর ইহানের দিকে তাকিয়ে কনস্টেবলকে বলে, যার রিপোর্ট তার হাতে দিন। কনস্টেবল হঠাৎ দাঁত বের করে নিশ্চুপ হেসে ইনশিরার হাতে রিপোর্টটা দিয়ে যায়। ইনশিরাহ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রিপোর্টটার দিকে। মুইন ফরাজি তার ট্রিম কাট চুলে, ঘাড়ের কাছে হাত বুলিয়ে শামীনের দিকে তাকায়, এবার তাকে বিনয়ী লাগছে। ইহান তাজওয়ার পরিস্থিতি স্বাভাবিক করতে বলে ওঠে, কটা নাগাদ এলে? সকাল 9টা। তোমার ব্রিফিং দেখলাম, খুব সুন্দর করে সাংবাদিকদের সামলেছ। হলুদ সাংবাদিকতার মুখে জুতো পড়ল। মুইন এক পলক ইনশিরার দিকে তাকায়। ইনশিরাহ কপাল কুঁচকে তার দিকেই তাকিয়েছিল। হঠাৎ মুইনের দৃষ্টিতে দৃষ্টি মিললে সে মাথা নিচু করে ফেলে। শামীন মুইনকে বলে, তোমার আন্টি দুপুরেই আমাকে বলেছিল তোমাকে ধরে নিয়ে যেতে। মুইন বিনয়ে হাসে, কিছু বলতে যাবে তখনই একজন কনস্টেবল 5 কাপ চা নিয়ে ভেতরে ঢোকে। 3টা কাপ মুইন ফরাজি, শামীন ইয়াসার মির্জা এবং ইহান তাজওয়ার মির্জার হাতে দিয়ে অবশিষ্ট 2টো কাপ নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকে কনস্টেবল। মুইন ফরাজি ইনশিরার দিকে না তাকিয়েই কনস্টেবলকে বলে, ওনাদের দিন। ইনশিরাহ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। তখন আজেবাজে যা নয় তাই বলে বাড়াবাড়ি রকমের ধমকাধমকি করে এখন চা খাওয়াবে। আশ্চর্য লোক তো। কনস্টেবল পুনরায় দাঁত বের করে ইনশিরার দিকে চায়ের কাপ হাতে এগিয়ে যেতেই ইনশিরাহ নিচু কিন্তু গম্ভীর কণ্ঠে বলে, নো থ্যাঙ্কস। মুইন ফরাজির ঠোঁটের কোণে এক চিলতে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠেই মিলিয়ে যায়। সে চুপচাপ চায় চুমুক দিয়ে ইহান তাজওয়ারের সাথে আলাপ করতে থাকে। ইনশিরাহ দাঁড়িয়ে থাকে ল্যাম্পপোস্টের মতো, হাতে তার দলিল, সে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল না, তার প্রমাণ। দীর্ঘ আলাপ শেষে শামীন আর ইহান উঠে দাঁড়ায়। পুনরায় করমর্দন করে ইনশিরাহকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় তারা। যাওয়ার আগে ইনশিরাহ অহেতুক এক পলক দৃষ্টি দেয় মুইন ফরাজির দিকে। মুইনের মুখভঙ্গি গম্ভীর, দৃষ্টি শান্ত।
সোজা হয়ে বসে আছে। ইনশিরাহ তার বাবা ভাইয়ের সাথে বেরিয়ে যেতেই মুইন দরজার দিকে বেশ কিছু মুহূর্ত তাকিয়ে থেকে টেবিলের ওপর থেকে একটা ফাইল তুলে নেয়। দৃষ্টি হাতের লাল রঙের ফাইলটাতে থাকলেও আনমনে হেসে সে দরাজ গলায় বিড়বিড় করে আওড়ায়, ভালো মানুষ বাপের বখে যাওয়া কন্যা। ইন্টারেস্টিং। থানা রোড থেকে বেরিয়ে গাড়ি হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে। পুরো রাস্তায় তুনা এবং ইনশিরাহ চুপচাপ ছিল। তুনাকে তাদের বাড়িতে ড্রপ করে দিয়ে গাড়ি পুনরায় স্টার্ট করে ইহান। শামিন এতক্ষণে মেয়ের মুখের দিকে তাকায়। ইনশিরাহ তখন থেকেই বোকার মতো ডোপ টেস্টের রিপোর্টটার দিকে তাকিয়ে আছে। এই কোঘণ্টায় তার ওপর দিয়ে কি গেল কিছুই বুঝতে পারছে না। শুধু কানের কাছে বাজছে, কেউ কর্কশ স্বরে কনস্টেবল দুটোকে বলছে, ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ পেলে চার্জ লাগিয়ে একেবারে 14 শিকের ওপাশে ঢুকিয়ে দেবে। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসবে কেন? ইনশিরাহ কি এত বকে যাওয়া মেয়ে? সে মদ খায়। ওই লোকটা এমন ভাবে বলছিল। ইনশিরার আচরণে কি মনে হয়েছে ইনশিরাহ ড্রাঙ্ক? ইনশিরার কথা শুনে মাতাল মনে হয়েছে। তো বখাটে ছেলেদের মতো পিছু নিলে তো অমন কটু কথা তো শুনবেই। ওই লোকটার দোষ নেই। সিভিল পোশাকে আসামি ধরে। আনপ্রফেশনাল ফালতু লোক। ইনশিরার জীবনে এতটা অপমানিত কখনো হয়নি সে। মাতা রানী অদ্রিতা আলো, ওয়াইফ অব শামীম ইয়াসার মির্জা যখন চপ্পল উঠিয়ে মারে তখনও ইনশিরাহ এতটা অপমানিত বোধ করে না। আজ ওই কনস্টেবলগুলো কেমন দাঁত বের করে হাসছিল। আম্মা। ইনশিরার ঘোর কাটে ইয়াসার মির্জার ডাকে। পাপার দিকে এক পলক তাকিয়ে ইনশিরাহ মাথা নিচু করে ফেলে। ড্রাইভ করতে করতে ফ্রন্ট মিররে বাবা মেয়ের দিকে তাকিয়ে ইহান ম্লান হাসে। শামীম কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলতে থাকে, আম্মা, আপনাকে তো কম্বাইন্ড স্টাডি করার জন্য তুনাদের বাড়িতে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছিল। আপনি হাইওয়েতে কি করছিলেন আম্মা? ইনশিরাহ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, পাপা। আর হবে না। ইহান মৃদু স্বরে হেসে ফেলে। হাসে শামিনও। ইনশিরাহ একবার পাপা আর একবার ভাইয়ের দিকে অবাক হয়ে তাকায়। শামিন হাসি থামিয়ে বলে, আর হবে না। এই কথাটা এই যাবৎ কতবার বললেন আম্মা? ইনশিরাহ দমে যায়। এরপর তার আর কিছু বলার থাকে না। সে মেনে নিল সে অপরাধী, আত্মপক্ষ সমর্থনের সুযোগ রইল না আর। শামিন মেয়েকে বলতে থাকে, পড়াশোনায় মন নেই আম্মা আপনার? অসুবিধা নেই, স্বামীর বাড়িতে পাঠিয়ে দেব। পাপা। ইনশিরাহ তেতে ওঠে। ইহান গম্ভীর কণ্ঠে বলে, আওয়াজ নিচে ইসি। কখনো একটা ধমক দি না তো তোকে, তাই ভাবছিস যা খুশি করবি। ইরফানের সাথে কাল থেকে অফিসে বসবি। পাশাপাশি ঠেলেঠুলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই হবে। এনাফ হয়েছে। ইনশিরাহ মুখ ভার করে বসে থাকে। শামিন মেয়েকে এক হাতে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা পাঠাবো না স্বামীর ঘরে। আপনার স্বামীকেই আমাদের বাড়িতে আনবো, ঠিক আছে আম্মা? ইনশিরাহ হেসে ফেলে। হাসে ইহানও, ড্রাইভ করতে করতে আফসোস করার ভঙ্গিতে বলে, বড় বাবা ওরা এত দ্রুত বড় হচ্ছে কেন? আমরা ওদের শ্বশুর বাড়ি পাঠিয়ে কিভাবে থাকব? ইনশিরাহ মাথা নিচু করে ফেলে। শামিন মেয়ের মুখের দিকে তাকায়, বেরিয়ে যায় একটা দীর্ঘশ্বাস। সবসময় নিজের শ্বশুর শ্রদ্ধেয় মরহুম আতাউর আলমের নিজের কন্যার প্রতি ইমোশন নিয়ে সময়ে সময়ে মজা ওড়ানো শামিন ইয়াসার মির্জার হয়তো সময় হয়ে এসেছে হারে হারে টের পাওয়ার, মেয়ে সন্তানের পিতা হলে কেমন লাগে। দেখতে দেখতে 25-এ পা দিয়েছে মেয়েটা, আর কতদিন? আর তো মাত্র অল্প কিছুদিন, নয়তো তারও একটু বেশি দিন, আজীবন তো পারবে না মেয়েকে কাছে রাখতে। এত আদরের মেয়েকে তুলে দিতে হবে অন্য কারো হাতে। প্রসঙ্গ পাল্টে শামিন মেয়েকে বলে, এসপি বেশি বকাবকি করেছে। ইনশিরাহ মাথা নাড়ে। কি বলেছে? কি বলে বকেছে? সো কল্ড পাপা কি পড়ি?
ইহান হাসে। শামিনও হেসে বলে, কিন্তু এটা তো সত্যি কথা। তুমি তো তোমার পাপার পরী। এটা তো গালি না, এটা গালি পাপা। তুমি বুঝবে না। ইনশিরাহ কাঠোকাঠ বলে জানালায় দৃষ্টি দিয়ে থাকে। গাড়ি হাইওয়ে থেকে আবাসিক এরিয়ায় ঢুকে পড়ে। ইনশিরাহ পাপার কাঁধে মাথা রেখে ধিমি আওয়াজে বলে, পাপা। জি আম্মা। পাপা, মাম্মা জানে না, বড় মা জানে না। তুই অসুস্থ বলে বুঝো দিয়ে আমি আর বড় বাবা এসেছি। বাড়ি ফিরে চুপচাপ ঘরে ঢুকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়বি। ভারিক কি ভাব ইহানের স্বরে। ইনশিরাহ হাই তুলতে তুলতে বলে, তুমি খুব ভালো দাদান। পৃথিবীর সবথেকে ভালো দাদান। পৃথিবীর সবথেকে সুন্দর। মনের মেয়ে যেন তোমার বউ হয়। ইহান বোনের কথায় কোনো পাত্তা না দিয়ে গাড়ি শান্তিনীরের গেটের ভেতরে ঢোকায়। শামিন মেয়ের কথার জবাবে বলে, সেটাই, পৃথিবীর সবচেয়ে সুন্দর মনের মানুষগুলোই যেন আমার ছেলে মেয়েগুলোর জীবনে আসে। ইহান গাড়ি থামিয়ে শামিনের দিকে তাকায়, বলে, যেমন তুমি এসেছিলে বড় মার জীবনে, জোর করে। হ্যাঁ, তুইও মানিস আমি ভালো মনের মানুষ। শুধু তোর বড় মাই স্বীকার করতে চায় না কখনো। ইনশিরাহ হাই তুলতে তুলতে বলে, বাদ দাও তো মাম্মার কথা। মাম্মা একটু বেশিই বোঝে। একটু বেশিই বাড়াবাড়ি করে। শামিন হেসে বলে, ঠিকই বলেছেন আম্মা, আপনার মাম্মা একটু বেশিই বোঝে, বেশিই বাড়াবাড়ি করে। কিন্তু তার ওই বেশি বোঝার, বাড়াবাড়ি করার কারণেই সে আপনার মাম্মা। ভুলে যাবেন না। ইনশিরাহ হেসে একটা গভীর নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, থ্যাঙ্কস আল্লাহ মাম্মাকে বেশি বোঝার, বেশি বাড়াবাড়ি করার তৌফিক দেওয়ার জন্য। মাম্মার পরিবর্তে অন্য কোনো মহিলা আমার মাম্মা হলে ঠিক জমতো না। শামিন ইয়াসার হেসে ফেলে মেয়ের কথা শুনে। ইহান তাজওয়ার বোনের কান ধরে বলে, চল বুড়ি। ইনায়ার থেকে কম দোষী নোস তুই। স্পোর্টস ক্লাবে প্রীতম আজ অনেক দিন পরে পা রাখল। কর্মজীবনে ব্যস্ততা বাড়তেই আর আশা হয় না এদিকটায়। প্রেসিডেন্ট হিসেবে যতটুকু দায়িত্ব ততটুকু পালন করে। লোকে ফার্স্ট বেঞ্চার মেধাবী ছাত্র প্রীতম আহসানকে পড়ুয়া, নিরীহ, ঠান্ডা মানুষ হিসেবে জেনে এসেছে ছোট থেকে। আদতেও তাই। প্রীতম মনে প্রাণে একজন জেন্টেলম্যান যতক্ষণ পর্যন্ত কেউ তাকে রাগিয়ে না দেয়। এই শহরে প্রীতমের কেটেছে 8 বছর। 4 বছর হল প্রেরণাদের নিয়ে এসেছে। এখানে নিজেকে বেশ খাপ খাইয়ে নিয়েছিল প্রীতম, শুধু ইরফান মির্জা নামের বড়লোকের বকে যাওয়া একটা ঘাড় বাঁকা ছেলে ব্যতীত প্রীতমের লাইফে কোনো প্রবলেম নেই। তবে প্রচলিত কথায় আছে, প্রবলেমের মতো একটা প্রবলেম থাকলেই যথেষ্ট। ইরফান হচ্ছে সে ধরনের প্রবলেম। কোথা থেকে হুটহাট চলে এসে প্রীতমের সাথে লাগে। ঠিক যেমন এই স্পোর্টস ক্লাবে হঠাৎ দেখা দুজনের। অবশ্য নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিজেদের গ্যাংয়ের সাথে আলাপচারিতায় ব্যস্ত তারা। এক কি দুবার চোখাচোখি হলেও বিশেষ পাত্তা দেয়নি কেউই। দুজনে দুজনের বড় ভাই আর বড় বোনের শাসন আমলে নিয়েছে তা বোঝাই যাচ্ছে। ভলিবল কোর্টে প্রীতম যখন ম্যাচ শুরুর আগে দলকে ইনস্ট্রাকশন দিচ্ছিল ঠিক তখনই ইরফানদের কোর্ট থেকে একটা বল এসে প্রীতমের গায়ে পড়ে। বলটা ধরে ফেলে প্রীতম চেষ্টা করে নিজেকে যথাসাধ্য শান্ত রাখতে। সে আর কোনো ঝামেলা বাঁধাবে না। ঘুরে তাকায় ইরফানদের দিকে। ইরফান মির্জা তার দিকেই তাকানো, তার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। প্রীতম বরফ ঠান্ডা গলায় বলে, হোয়াট। শোন, তোর সাথে আমার কোনো লেনাদেনা নেই। লিভ মি অ্যালোন। রিপ্পির ব্যাপারটা তো মিটেই গিয়েছে। এখন আবার কি সমস্যা তোর? এই স্পোর্টস ক্লাব তাই তো। ওকে যা, আমি আমার প্রেসিডেন্টের পদ থেকে অব্যাহতি নিয়ে নিলাম। আজ থেকে তুই এই ক্লাবের প্রেসিডেন্ট। ইরফান তাকিয়ে আছে, তার কোনো ভাবান্তর নেই।
প্রীতম দাঁতে দাঁত চেপে বলে, তবুও বলছি লিভ মি অ্যালোন। আমার তোর মতো বড়লোক বাপ চাচা নেই, আর না আছে পাওয়ারফুল বড় ভাই। তুই কেন আমার পেছনে পড়ে আছিস? প্রীতমকে থামিয়ে জামি বলে ওঠে, এই প্লিজ ছাড় তো ওকে, চল আমরা টুর্নামেন্ট শুরু করি। সেটাই, ওকে নিয়ে আমার মাথা ব্যথাও নেই। বড়লোকের জিদ্দি ছেলে। প্রীতম তার দলের কাছে ফিরে যায়। ইরফান টান টান হয়ে তখনও দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে প্রীতমকে দেখছে। তার গ্যাংয়ের নিক্সন বলে ওঠে, কি কথা বাপরে, সবসময় সব স্থানে তোকে হারিয়ে বলে তোর সাথে আমার কোনো লেনাদেনা নেই। ইরফান এবার একটা পৈশাচিক হাসি দেয়। তারপর বলে, ওর আমার সাথে লেনা দেনা নেই, কিন্তু আমার তো ওর সাথে লেনা দেনা আছে। 23 বছর আগে রেডিও স্টেশন রোডে ইহান তাজওয়ার মির্জা যখন তার বড় বাবার সাথে ঘুরতে বের হতো তখনও জায়গাটা এরকমই শুনশান থাকত। আজও ঠিক সেরকম রাস্তাটা। এত বছরে সবকিছু পাল্টেছে, সরকার পাল্টেছে, শাসন পাল্টেছে, গোটা দেশটাই পাল্টেছে। পাল্টায়নি শুধু এত বড় শহরের এই রাস্তাটা। ইহানের BMW এই রাস্তা দিয়ে যখনই যায় তখনই ছোটবেলার কথাগুলো মনে পড়ে ইহানের। মাম্মা পাপার থেকে ইহান বড় বাবার কোলঘেঁষা ছিল বেশি, বড় বাবার সাথে কত সময় কেটেছে এই রাস্তায়। তাকে নিয়ে বড় বাবা ঘুরত। শহরের পশ্চিম থেকে 30 কিলোমিটার প্রশস্ত এই রাস্তাটা চলে গিয়েছে সোজা এয়ারপোর্টের দিকে। অন্তর তখন থেকে তার ভাইকে একটা কথা বলার চেষ্টা করছে। কথাটা পেটে আসছে কিন্তু মুখে আসছে না। বেমালুম ভুলে গিয়েছে। ইদানিং পার্টির কাজের চাপে এমনটা হচ্ছে। ইহান আর চোখে এক পলক অন্তরের দিকে তাকিয়ে গুরুগম্ভীর স্বরে বলে, সমস্যা কি? সেটাই ভাই, সমস্যা কি সেটাই বুঝতে পারছি না। আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, কিন্তু মনে করতে পারছি না। আচ্ছা, যখন মনে পড়বে তখন বলিস। ভাই, মনে পড়ছে। তোষা আপু আজ আমাকে টেক্সট করেছে। আকস্মাৎ গাড়ির ব্রেক কষে ইহান অন্তর হকচকায়। ইহানের দিকে তাকিয়ে দেখতে পায়, বড় বড় নিঃশ্বাস নিয়ে স্টিয়ারিংয়ের দিকে দৃষ্টিপাত করে রেখেছে সে। ওই পাথর কঠিন মানুষটা হঠাৎ যেন আরো কঠিন হয়ে গিয়েছে। অন্তর একটা ফাঁকা ঢোক গিলে বলে, ভাই, ব্লক হার। চোয়াল শক্ত হয়ে গিয়েছে ইহানে। অন্তর বলে, দিয়েছি ভাই, তখনই দিয়েছি। বলল, আপনাকে একটাবার সরি বলতে চায়, আপনার ফ্যামিলির কারো সাথে যোগাযোগ করা পসিবল হচ্ছে না, তাই আমাকে। ইহান হাত দিয়ে ইশারা করে চুপ করিয়ে দেয়। চওড়া কপালের পেশি টনটন করছে। এই বিষয়ে আর একটাও কথা শোনার জন্য সে ইচ্ছুক নয়। আশেপাশে তাকিয়ে কণ্ঠস্বর স্বাভাবিক করে বলে, চল বাড়ি ফেরা যাক। গাড়ি ঘুরিয়ে নেয় শহরের দিকে। প্রায় 7 কিলোমিটার দূরে চলে গিয়েছিল আজ। কিছুক্ষণ পরেই আবারও গাড়ির ব্রেক হুট করে কষে দেয় সে। অন্তর ইহানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, কি হলো ভাই? ইহানের দৃষ্টি গাড়ির লুকিং মিররে। অন্তর ইহানের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই বলে ওঠে, আরিব্বাস, এ তো হুমকি ধামকি আপা। এখানে কি কামের? প্রেরণার ধৈর্য শক্তি দারুণ। সে সহজে মেজাজ হারায় না। কিন্তু আজ ভীষণ উত্তেজিত লাগছে তাকে। রাত 12টা প্রায়, এই শুনশান এলাকায় এসেই স্কুটিটা খারাপ হতে হলো। আজ গিয়েছিল রেস্তোরাঁ ম্যানেজার সাব্বিরের অসুস্থ বউকে দেখতে। সেখান থেকে ফিরতেই এত রাত। এদিকে ফোনের চার্জ শেষ। উবার ডেকে প্রীতমকে ফোন করার আগেই ফোনটা সুইচড পড়। নিশ্চয়ই ওরা সবাই টেনশন করছে। মেজাজ পুরোপুরি হারিয়ে স্কুটি ধরে একটা ঝাঁকুনি দেয় সে। ইহান লুকিং মিররে তার দিকেই তাকিয়ে। অন্তর কিছু বলতে যাবে তখনই গম্ভীর স্বরে বলে, ওনাকে গিয়ে জিজ্ঞেস করো সমস্যা কোথায়। খেপেছেন ভাই?
অযাচিতভাবে হেল্প করতে গেলে সন্দেহ নিয়ে তাকিয়ে 14টা প্রশ্ন করে কথা শুনিয়ে দেবে। এই এলাকা মহিলাদের জন্য সেফ না, আশেপাশে 3 কিলোমিটারে কোন বসতি নেই, পুলিশ চেকপোস্ট নেই। জাগিয়ে দেখ। শুধু জানতে চাইবি কোনো হেল্প লাগবে কিনা। ভাই থাপ্পড় মারবে, আপনি যান। ইহান তাজওয়ার শান্ত চোখে অন্তরের দিকে তাকাতেই অন্তর ঢোক গিলে বলে, যাচ্ছি। গাড়ি থেকে নেমে 2 গালে হাত চেপে অন্তর এগিয়ে যায়, যেন ওই ভদ্রমহিলা থাপ্পড় না মারতে পারে। একটা নীল রঙের গাড়ি এসে কিছুটা সামনেই থেমেছে, প্রেরণা দেখেছে কিন্তু বিশেষ পাত্তা দেয়নি। কিন্তু যখনই দেখেছে গাড়ি থেকে একটা ছেলে নেমে তার দিকেই এগিয়ে আসছে, তখনই সে সতর্ক হয়ে টান টান হয়ে দাঁড়ায়। পার্স থেকে একটা ছোট চাইনিজ নাইফ বের করে আঁচলের নিচে হাত লুকায়। উল্টাপাল্টা কিছু করতে এলেই এক পোঁচ মারবে। অন্তর প্রেরণার কাছে এগিয়ে আসতেই প্রেরণা কর্কশ গলায় বলে, কি চাই? আপনার কি কোন হেল্প লাগবে? তাতে আপনার কি? ধমকে ওঠে প্রেরণা। অন্তর ঘাবড়ে বলে, না মানে, ভাই পাঠিয়েছে। জায়গাটা ভালো না। কোন ভাই? কোথাকার ভাই? ইহান তাজওয়ার মির্জা। আমতা আমতা করে বলল অন্তর। প্রেরণা একটু দমে যায়। ঘাড় ঘুরিয়ে গাড়িটার দিকে তাকায়। এজন্যই গাড়িটা চেনা চেনা লাগছিল। অন্তর বিনয়ের সাথে বলতে থাকে, হেল্প লাগবে আপা। প্রেরণা মাথা ঝাঁকিয়ে বলে, না, ক্যাব বুক করেছি। আসছে পথে। থ্যাংক ইউ আপনাদের। ওকে। অন্তর গাড়ির দিকে ফিরে যায়। প্রেরণা বিরক্ত হয়ে আশেপাশে তাকায়। এখনো ক্যাবটা আসছে না কেন? মেজাজের খেই হারিয়ে হারিয়ে স্কুটিতে একটা লাথি মারে সে। ইহান লুকিং মিররে প্রেরণার কাণ্ড দেখতে থাকে। অন্তর এসে গাড়িতে বসে বলে, গাড়ি স্টার্ট করেন ভাই, ওনার ক্যাব আসতেছে। ইহান গাড়ি স্টার্ট করতে করতে আরও একবার মিররে তাকায়। প্রেরণা দ্বিতীয় দফায় লাথি বসায় তার সাধের স্কুটিতে। ইহান সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, বেচারা। আজকে ইনায়া মির্জাকে একটু কর্মঠ মেয়ে মনে হচ্ছে। বাড়িতে তার বান্ধবীরা এলো তাই চেষ্টা করছে নিজের হাতে সবটা করার। মির্জা বাড়ির মেয়ে হিসেবে ইনায়া কাজে কমে ইনশিরার থেকে চালু এবং আগ্রহী। খানিকটা স্বাস্থ্যবতী হওয়াতে অল্পতেই হাঁপিয়ে ওঠে এই যা। ইনশিরার দৌড় চাকফি পর্যন্ত হলেও ইনায়া শখের বসে এটা ওটা রাঁধতে গিয়ে বেশ ভালো দক্ষতা অর্জন করেছে। বান্ধবীদের জন্য ডেজার্ট আইটেম তৈরি করছিল ইনায়া। আজ বাড়িতে ইনায়ার 5 বান্ধবী এসেছে, মধ্যাহ্ন ভোজের ঝামেলা চুকিয়ে সবাই দোতলায় উঠেছে। ইনায়া কিচেনে ব্যস্ত তার স্পেশাল আইটেম নিয়ে। রান্নাঘরে আলো ঢুকে বারবার বলেছে সে করে দেবে, কিন্তু ইনায়া রাজি হয়নি। দুপুর তখন 2টো। ইনশিরা হাই তুলতে তুলতে কিচেনে আসে। সারারাত না ঘুমিয়ে পড়াশোনা করে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমিয়েছে সে। ফ্রিজ থেকে একটা গ্রিন অ্যাপেল বের করে কামড় বসিয়ে লোয়ার কিচেন কেবিনেটের ওপরে উঠে বসে। আলো নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে, ছোট বোনের থেকে শেখ। কত কাজ জানে। তোর লজ্জা করে না এসব দেখলে? লজ্জা? মাম্মা লজ্জা কেন হবে? কাজ জেনে এই মোটি কটা মেডেল পেল বলতো? ইনায়া আপুর দিকে রাগী চোখে তাকায়। ইনশিরা হেসে বোনের গাল টেনে দিয়ে বলে, আমার অ্যাংরি বার্ড। আলো ইনশিরার হাত থেকে আপেলটা কেড়ে নিয়ে ধুয়ে দিয়ে বিরক্তির সহিত বলে, ধুয়ে খান আমা। তোকে নিয়ে আমি কোথায় যাব? আপাতত আমার রুমে। মাথা টিপে দেবে আমার। চলো। মাথা ছিঁড়ে যাচ্ছে যেন মাম্মা। ইনায়া অবাক হবার ভান করে বোনকে বলে, এই আপু। কোথায় যাচ্ছিস? ওরা সবাই এলো, তুই নিজের মতো থাকবি। নিজের মতো থাকবো না তো কি করব? তোর বান্ধবীরা কি আমার সাথে আড্ডা দিতে এসেছে? ওরা তো আসে অন্য কারণে। গাছহারা ভাব নিয়ে বলল ইনশিরা। ঋতু তখন রান্নাঘরে ঢোকে।
আলো ইনশিরার কথায় বলে, ওরা অন্য কারণে আসে মানে। ইনশিরা আপেল চিবুতে চিবুতে বলে, যে বাড়িতে দুটো সুদর্শন ছেলে আছে সে বাড়িতে আমার আর ইনুর বান্ধবীদের আনাগোনা একটু বেশিই হবে, তাই নয় কি মাম্মা? আলো হাসে মেয়ের কথায়। ইনায়া আশেপাশে তাকিয়ে বলে, আসতে বলো না। আর মোটেই না, ওরা আমাকে দেখতে এসেছে। অমন কিছু নয়। তোকে বলছে। তুই বেশি জানিস। জাগিয়ে দেখ সবকটা বড় দাদানকে এক ঝলক দেখার জন্য কিরকম মরিয়া। ইচড়ে পাকার দল। ইনশিরাহ, এভাবে বলবি না। মায়ের কথায় ইনশিরাহ চুপ হয়ে যায়। ঋতু ইনশিরার দিকে তাকিয়ে বলে, মেয়েগুলো আমার ছেলেদের দেখার জন্য আসে। মেজমা। যাও গিয়ে দেখো কোনটা পছন্দ হয়। মোট 5 জন এসেছে। ওদের মধ্যে থেকে ফতাফত দুজনকে পছন্দ করে ফেলো। ইনায়া তার আপুর কথায় বিরক্ত হয়, কপাল কুঁচকে তাকিয়ে আছে। ইনশিরাহ বোনকে বলে, বিশ্বাস হয় না তো। জাগিয়ে দেখ দাদানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে সবকটা। যা। ইনায়া মুখে বর্গীয় শব্দ করে ডেজার্টের ট্রে নিয়ে দোতলায় উঠতে থাকে। ইনশিরা হাসছে। আলো মেয়ের মুখের দিকে তাকায়, মাথায় হাত বুলিয়ে বলে, কি অবস্থা করেছিস নিজের? তুই এত অগোছালো। একটু পরিপাটি হয়ে থাকলে কি হয় তোর? একটু ক্রিম লাগাতে পারিস তো, মুখটা তো একটু ফেসওয়াশ দিয়ে ধোয়া যায়। সবসময় ছেলেদের মতো হাবভাব। যা তেলের বোতল নিয়ে আয়। চুলগুলো ঝাউবন হয়ে গিয়েছে। শান্তিনীরের পুরনো দালানের সাথে সংযুক্ত নতুন একতলা ভবনের ছাদে বিশাল বড় সুইমিং পুল। ইহানের যখন 14 বছর বয়স, ইরফানের 8, ইনশিরার 7 আর ইনাও খুব ছোট তখন সামিন এই সুইমিং পুলটা করেছিলেন ছেলেমেয়েদের জন্য। পুরনো ভবনের দোতলার লিভিং রুম সংলগ্ন পুরাতন বারান্দা দিয়েই নতুন দালানের টেরেসের প্রবেশপথ। আজ ছুটির দিন। ইহান তাজওয়ার সকাল থেকে বাড়িতে। অবশ্য বাড়িতে সে নিজের মতোই থাকতে পছন্দ করে। সব ছুটির দিনগুলোর দুপুর কাটে তার সুইমিং করে। পুল সাইডের একটা টেবিল থেকে ওয়াচটা তুলে সময় দেখে ইহান। দুপুর 2:15। 1 ঘন্টা সুইমিং করার পরিকল্পনা তার। ওয়াচটা রেখে টেবিলের ওপর থেকে ডাবের পানির গ্লাসটা তুলে চুমুক বসায় ইহান। গ্লাসটা খালি করে টেবিলে রেখে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে থাকে সে। পুরনো দালানের দোতলার বারান্দার দরজার আড়াল থেকে 5 জোড়া চোখ উৎসুক নজরে দেখছিল ইহান তাজওয়ার মির্জাকে। ইহানের প্রত্যেকটা স্টেপে একটা করে হার্টবিট মিস করে ফেলছে তরুণীরা দল। নিধি নামের মেয়েটা বুকে হাত চেপে ধরে রুশফির কাঁধে মাথা এলিয়ে দিয়ে অস্ফুটে বলল, ভাই আমাকে ধর। আমি পড়ে যাব। 5 জোড়া চোখে বিস্ময়। কাছ থেকে লোকটাকে এভাবে দেখেনি কখনো। সবসময় পাঞ্জাবি অথবা শার্টে দেখেছে। আজ টি-শার্ট আর 3/4 প্যান্টে অমন ইস্পাতের মতো দৃঢ় লম্বা পুরুষটি তাদের দৃষ্টি আটকে রেখেছে নিজের দিকে। এক অদম্য কৌতূহল তাদের চোখে মুখে লোকটাকে নিয়ে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেষে ইহান পুলে নামার প্রস্তুতি নেয়। গায়ের ধূসর রঙের টি-শার্টটা খোলার নিমিত্তে পেটের দিক থেকে কিছুটা ওপরে তুলতেই দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা তরুণীদের মুখ হা হয়ে যায়। তখনই পেছনে থেকে ইনায়া হতভম্ব হয়ে বলে, তোরা এখানে? 5 জন তরুণী হকচকিয়ে যায়। রুশফি দরজার পর্দা সহ কেঁপে উঠে হুড়মুড় করে নিচে পড়ে যায়, তার গায়ের সাথে এলে থাকা নিধি পড়ে তার গায়ের ওপর। তৎক্ষণাৎ রুশফি আর্তনাদ করে উঠতেই ইহান ঘুরে দাঁড়ায়। টি-শার্টটা কেবল সে খুলতেই নিচ্ছিল, থেমে গিয়ে বারান্দার দরজার দিকে ঘুরে তাকাতেই সে হতভম্ব হয়ে নিজের পেট ঢেকে ফেলে। ইনায়ার 5 বান্ধবী অপ্রস্তুত হয়ে কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। ইনায়া চোখ সরু করে সবাইকে দেখছে। তার মানে আপু যা বলেছে সব সত্যি। সবকটা তার বড় দাদানের দিকে কুনজর দেয়। ইহান চোখ বড় বড় করে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে দেখছে। কিছু মুহূর্ত পরে রাশভারী কণ্ঠে গমগম করে ওঠে, কি সমস্যা বাচ্চারা? কথাটা ধমকের মতো লাগলো তাদের কাছে।
পাঁচজন শুধু মাথা নেড়ে বুঝিয়ে দেয়, কিছু না। ইনশিরাহ মাকে ঝাপটে ধরে দাঁড়িয়ে আছে। আলো মিছিমিছি বিরক্ত হবার ভান করে বলে, ছাড় না মা, হাতে অনেক কাজ। তো এই মাত্র বললে কেন মাথায় তেল দিয়ে দিতে চাও? তখন কাজ ছিল না, যা এখন। পড়তে বসো। অলস দুপুর। ইনশিরাহ মাকে জড়িয়ে ধরেই তার মেজ মায়ের সাথে কিচেনেই টুকটাক কথাবার্তা বলছিল। হঠাৎ করে কলিং বেল বেজে উঠতেই আলো বলে, যা তোর পাপা এলো বুঝি, জাগিয়ে দরজা খুলে দে। ইনশিরাহ এগিয়ে যেতেই আলো তেতে উঠে বলে, এই গায়ে ওড়না কই তোর? ওড়না জড়িয়ে নে। ইনশিরাহ যেন মায়ের কথা শুনলই না। গায়ে একটা ওভারসাইজ পুরনো টি শার্ট, যাতে বেশ কয়েকটা ফুটো হয়েছে। ইনশিরাহ বাড়িতে এসব পরে আরাম পায়। জামা যত পুরনো, আরাম তত বেশি। টি শার্টের সাথে একটা অ্যাংরি বার্ডের কার্টুন আঁকা ঢোলা ট্রাউজার পরিহিত, মাথার চুলগুলো এলোমেলো। সকাল থেকে চিরুনি বসায়নি চুলে এমন মনে হচ্ছে। চোখের নিচে কালি। মাথা চুলকাতে চুলকাতে আর হাই তুলতে তুলতে গিয়ে সদর দরজা খুলে দিয়েই বলে, হাই পাপা। ইনশিরার মুখ হা হয়ে গিয়েছে। শামিন মেয়েকে দেখে হকচকায়। ইনশিরাহ মুখ হা করেই এক পলক পাপাকে দেখে আর এক পলক পাপার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। কিছু মুহূর্ত তিনজন তিনজনের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। তারপর ইনশিরাহ দৃষ্টি ঘুরিয়ে নিজের দিকে তাকাতেই এক লাফে 3 পা পিছিয়ে যায়। মুইন ফরাজি ততক্ষণে দৃষ্টি নামিয়ে নিয়েছে। শামিন তার কন্যার পাগলি বেশ দেখে ভীষণ হতাশ। না একটু রূপচর্চা করবে, না একটু পরিপাটি হয়ে থাকবে। ইনশিরাহ আবারও মাথা তুলে মুইন ফরাজির দিকে তাকিয়ে চোখ মুখ কঠিন করে ফেলে। শামিন নিচুগলায় মেয়েকে বলে, আম্মা জায়গা দিন, আমার ভেতরে ঢুকব। বাবার কথায় ইনশিরাহ এক লাফে লবি থেকে সরে দেয়ালের পাশে দাঁড়ায়। শামিন মুইনের দিকে তাকিয়ে বলে, এসো বাবা। মুইন ফরাজি চুপচাপ মাথা নিচু করে। শামিন ইয়াসার মির্জার পিছু পিছু অন্দরমহলে প্রবেশ করতেই ইনশিরাহ নিজের দিকে আবারও তাকায়। তার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থেকে এক দৌড়ে সিঁড়ি বেয়ে সে দোতলায় চলে যায়। ইনায়ার 5 বান্ধবী ইহানের কঠিন দৃষ্টি থেকে সরে দাঁড়ানোর জন্য ছটফট করছে। লোকটা যতটা সুদর্শন ততটাই কড়া শুনেছে তারা। ইনায়া সবাইকে তাড়া দিয়ে বলে, এখানে কি করছিস? আয় রুমে আয়, আমি ডেজার্ট নিয়ে এসেছি। 5 জন চুপচাপ লজ্জিত ভঙ্গিতে হেঁটে ইনায়ার ঘরের দিকে যেতে নেয়। ইহান গিয়ে ধাপ করে বারান্দার দরজা আটকে দেয়, তারপর টি শার্ট খুলে পুলে নামে। আমার মা বলেছিল খোকা, তুই প্রেম করিস না। ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। হেরে গলায় গাইছিল ইরফান মির্জা। নিজে নিজেই অদ্ভুত একটা সুরে লাইন দুটো বারবার রিপিট করছে। পুরুষালী কর্কশ কণ্ঠস্বরে দোতলার ছাদের সিঁড়ির কাছটা ভারী হয়ে উঠেছে। ধূপধাপ আওয়াজ হচ্ছে সিঁড়িতে। গানটা গাইতে গাইতে ছাদ থেকে দোতলায় নেমেছে ইরফান মির্জা। সিঁড়ির নিচের ধাপে পা রাখতেই সে মুখোমুখি হয় ইনায়ার 5 বান্ধবীর। এবার তাদের মুখ আরও বড় হা হয়ে যায়। ইরফানের অবস্থা আরও বেহাল। সে শুধুমাত্র একটা ব্রাউন রঙের 3/4 প্যান্ট পরে আছে। দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে রেখেছে। শরীরে আর একটা সুতোও নেই। সবাই থম মেরে দাঁড়িয়ে আছে। ইনায়া প্রচণ্ড বিরক্ত হয়ে পেছনে থেকে তার বান্ধবীদের বলে, এই তোরা রুমে ঢুকবি? দ্বিতীয়বারের মতো লজ্জিত হয়ে সবাই ইনায়ার রুমে ঢোকে। ইরফান কপাল কুঁচকে তাকিয়ে আছে সেদিকে। ইনায়া নিচু স্বরে, দাঁতে দাঁত চেপে মেজো দাদানকে বলে, দাদান প্লিজ 1 ঘন্টা একটু নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকতে পারবে? ইরফান গম্ভীর কণ্ঠে বলে, কেন? তোর কথায়। ইনায়া ভীত হয়ে বলে, আচ্ছা রুমে ঢুকে বসে থাকতে হবে না। আলমারিতে অনেকগুলো টি শার্ট আছে, একটা বের করে পরো প্লিজ। কথাটা বলে ইনায়া ঘরে ঢুকে পড়ে।
ইরফান নিজের দিকে তাকায়, এতক্ষণে সে বুঝতে পারল ওই মেয়েগুলো ড্যাবড্যাব করে তাকিয়েছিল কেন। সে বাঁকা হেসে বিড়বিড় করে বলে, ইচড়ে পাকার দল। তারপর আবারও গান গাইতে গাইতে হেলে দুলে নিজের রুমের দিকে যায়। আমার মা বলেছিল, খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। আলো স্বামীর ডাকে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এসে স্বামীর সামনে দাঁড়াতেই অবাক হয়ে যায়। স্বামীনের পাশে সুদেহী সুন্দর চোখের পুরুষটিকে দেখে স্বামীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। স্বামীন হেসে বলে, চিনতে পারলে না? আলো অস্ফুটে বলে, মুইন। মুইন বিনয়ী হেসে সালাম দিয়ে বলে, কেমন আছেন মিষ্টি আন্টি? আলো এগিয়ে এসে হাত উঠিয়ে মুইনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চিনতেই পারছি না বাবা। এতটা বদলেছ তুমি, এতটা। ইনশিরাহ দোতলায় উঠে নিজের ঘরে ঢুকে চুপচাপ বসেছিল। তারপর মাথা তুলে আয়নায় নিজেকে দেখে তার নিজেকে নিজের কাছে একেবারে সদরঘাটের জমিলা পাগলির মতো লাগছে। আজ প্রেস্টিজ বলে কিছুই থাকল না। তাতে কি, ওই লোকটা তাকে পাগল ভাবলেই বাকি, একটা বাইরের লোক। এসব ভেবেই নিজেকে সান্ত্বনা দিয়েছে ইনশিরাহ। ইনায়া আপুর রুমের দরজায় দাঁড়িয়ে বলে, আপু। হু বল। ওরা এসেছে তো, আসো না, গল্প করবে। ইনশিরাহ বোনের কথায় উঠে দাঁড়ায়, তারপর ইনায়ার পিছু পিছু তার ঘরে যায়। ইনায়ার 5 বান্ধবী ইনশিরাহ আর ইনায়ার সাথে আড্ডা জমিয়েছে বেশ। সবার খুব কৌতূহল ইনশিরাহদের বাড়ির মানুষগুলো নিয়ে। ওরা একান্নবর্তী পরিবার কিনা, যা এই যুগে বিরল। ইনশিরাহ আর ইনায়া সবার বিবরণ দিয়ে যাচ্ছিল। এ বাড়ির কোন সদস্য কেমন প্রকৃতির, ইত্যাদি আরও অনেক কিছু। কথায় কথায় নিধি কৌতূহলী হয়ে বলে ওঠে, তোমাদের বড় দাদান কি নির্বাচন লড়বে? সেদিন আমার ড্যাড বলল, শিওর না, তবে ধরা যায়। ইনশিরাহ উত্তর দেয়। ইহানকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই, খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নিচ্ছে ইহানের ব্যাপারে। হুট করেই সাইমা বলে ওঠে, তোমাদের বড় দাদান এত হ। কথাটা সম্পূর্ণ করতে পারল না সাইমা। ইনশিরাহ আর ইনায়ার সরু চোখে কঠিন দৃষ্টি দেখে সে মিয়ে যায়। কথা ঘুরিয়ে বলে, না মানে বড় দাদান ভীষণ হট মেজাজি তাই না? ইনশিরাহ পুরোটাই বুঝতে পেরেছে। সে হাসি চেপে রেখে গম্ভীর হয়ে বলে, খুব 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 রাগী। ধারে কাছেও ঘেঁষবে না খবরদার। দাদানের কথায় কথায় মানুষ তুলে আছাড় মারার অভ্যাস। নিধি একটা ঢোক গিলে বলে, তা কেন? দাদান আর্মিতে ছিল জানো না? ওই হাতে কত লোককে ঠুসঠাস মেরেছে, তাই অভ্যাস হয়ে গিয়েছে। রুশফি দাঁত বের করে বলে, আপু মাইন্ড করো না। ওনাকে দেখলে আমার কেন জানি একটা গান মনে পড়ে যায়। ওই যে, সোলজার সোলজার মিঠি বাতে বোলকার দিল কো উড়া লেগায়া। ইনশিরাহ রুশফির দিকে তাকিয়ে বলে, ও আচ্ছা তাই। কিন্তু আমার বড় দাদানের মুখ থেকে মিঠা কথা বেরি হয় না। রিন্তু অনেকটা সাহস সঞ্চয় করে ইনশিরাহকে বলে, আচ্ছা ওনার কোনো গার্লফ্রেন্ড নেই আপু? দাদানের? নাহ নেই। দাদান তো বিয়ে করবে। বাড়ি থেকে মেয়ে দেখছে দাদানের জন্য। সবাই আরও বেশি কৌতূহলী হয়ে উঠছে। সাইমা বলে ওঠে, কেমন মেয়ে পছন্দ তোমার দাদানের আপু? ইনশিরাহ তেরোছা নজরে সাইমাকে দেখে নিয়ে বলে, দাদানের পছন্দ? আমরা তো 24-25 বছর বয়সী মোটামুটি মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত মেয়ে খুঁজছি। রিন্তু অবাক হয়ে বলে, কেন? এই বয়সেই কেন? এর থেকে কম বয়সী হলে অসুবিধা কোথায়? অসুবিধা আছে। দাদানের কাছে এর থেকে ছোট মেয়েদের বাচ্চা মনে হয়। সে বাচ্চার সাথে সংসার করতে আগ্রহী নয়। ইনা এতক্ষণ বোন আর বান্ধবীদের কথা মনোযোগ দিয়ে শুনছিল। সে সাফ বুঝতে পেরেছে আপু তার বান্ধবীদের জ্বালাতে চাইছে। রিন্তু সহ বাকি মেয়েদের মনটা হঠাৎ খারাপ হয়ে গেল মনে হচ্ছে।
আফসোস হচ্ছে তাদের। ইস, তাদের বয়সটা আরেকটু বেশি অথবা ইহান তাজওয়ারের বয়সটা আরেকটু কম হলে কি বেশি ক্ষতি হয়ে যেত। রুশফি হঠাৎ বলে ওঠে, আর তোমার মেজো দাদানেরও কি অল্পবয়সী মেয়েতে অ্যালার্জি আছে আপু? ইনশিরাহ হাসি চেপে রেখে গম্ভীর কণ্ঠে বলে, না না, অ্যালার্জি কেন থাকবে? ওর তো 5টা গার্লফ্রেন্ডই তোমাদের বয়সী। ইনায়া পেট চেপে নিশ্চুপ হাসতে থাকে বোনের কথায়। 5 বান্ধবী বিস্ময়ে হতবাক হয়ে যায়। রুশফি হতভম্ব ভাব নিয়েই বলে, ওনার গার্লফ্রেন্ড আছে, তাও 5টা। ইনশিরাহ গম্ভীর মুখে মাথা নাড়ায়। দ্বিতীয় দফায় সবার হৃদয় ভেঙে যায়। ইনশিরাহ সবার দিকে ডেজার্টের বাটি এগিয়ে দিতে দিতে বলে, সে কি? খাচ্ছ না কেন? খাও। তখনই সামিন ইয়াসার ইনায়ার ঘরের বাইরে দাঁড়িয়ে নম্রস্বরে ডাকে, আম্মা। ইনশিরাহ উঠে দাঁড়ায়, ঘরের বাইরে এসে বলে, কিছু বলবে পাপা? আম্মা চলেন, আপনাকে একটু নিচে যেতে হবে। নিচে? কেন পাপা? অবাক হয়ে বলে ইনশিরাহ। বাড়িতে মেহমান এসেছে, তাকে একটু আপ্যায়ন করতে হবে না? কিন্তু পাপা আমি। হ্যাঁ তুমি। ছোট কাজ আম্মা করবে আর চলে আসবে। তোমার মেজো মায়ের হাত পুড়েছে, সে তো পারবে না। জোনাকি আজ আসেনি, তোমার মাম্মা একা একা কদিক সামলাবে। ইনশিরার কাজ করতে অসুবিধা নেই, তবে সে যারপরনাই অবাক, তার পাপা তাকে কখনো কোনো কাজে বলেনি। আজ কি হলো? সে মাথা নেড়ে অস্ফুটে বলে, চলো যাচ্ছি। শামিন নিজের মেয়ের মাথা থেকে পা পর্যন্ত দেখে বলে, এভাবে যাবে মা? এই বেশে? ইনশিরাহ দ্বিতীয় বারের মতো অবাক হয়ে বলে, তখন তো তোমার মেহমান এই বেশেই আমাকে দেখল। তাতে কি? শামিন হেসে বলে, তখন দেখেছে বলে এখনো যেতে হবে আম্মা। ইনশিরাহ খানিকটা বিরক্ত হয়ে কাঠোকাঠ বলে, তুমি আমার ড্রেস নিয়ে কেন পড়েছ পাপা? এমন ভাবে বলছো যেন আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। শামিন ইয়াসার থতমত খেয়ে যায় মেয়ের কথায়, নিচু স্বরে বলে, এমন কিছু না আম্মা। কি বলো তো, বাইরের একজন মানুষ এসে দেখল আমাদের বাড়িতে একজন দরবেশ ঘুরছে। এখন তাকে কিভাবে বিশ্বাস করাই এই দরবেশ আমার আদরের মেয়ে? এবং আমি তাকে প্রচুর ড্রেস কিনে দিই, তবুও এই পাগল মেয়েটা ফুটো ছেঁড়া জামা পরে থাকে। বাবার কথায় ইনশিরাহ লজ্জিত হয়ে হাসে। শামিন মেয়ের দিকে তাকিয়ে বলে, ভদ্র দেখে একটা সালোয়ার কামিজ পরে চুলটা আছড়ে আসেন আম্মা। যান। পাপা চলে যেতেই ইনশিরাহ নিজের ঘরে ঢোকে। আলমারি ভর্তি তার সালোয়ার কামিজ, যা সে কখনো ছুঁয়েও দেখে না। সেখান থেকে একটা নীল সাদার কম্বিনেশনে সালোয়ার কামিজ পরে চুলটা আছড়ে ক্লাচার দিয়ে আটকে ওড়নাটা ভদ্রভাবে গায়ে জড়িয়ে নেয়, বুকের ওপর আড়াআড়ি করে দেয় ওড়নাটা। তারপর হাতের ফোনটা বিছানার ওপর রেখে নিচতলায় যায়। নিচতলায় গিয়ে ইনশিরাহ দেখতে পায় মুইনকে বসিয়ে আলো আর ঋতু গল্প করছে। যাই হোক, ইনশিরার কাজ করতে অসুবিধা নেই। এমনিতেও বাড়ির কোনো কাজে সে হাত লাগায় না। সে এগিয়ে যেতেই আলো ইনশিরাহকে বলে, এই এদিকে আয়। এই লোককে চিনতে পারলি? ইনশিরাহ একটা ঢোক গিলে নেয়। চিনতে পারবে না? এই লোক তো সেই খরুসটা। ইনশিরার কানের কাছে এখনো বাজছে সেই ধমক, সো কল্ড পাপা কি পড়ি, আই ডোন্ট ওয়ানা নো ইয়োর পাপাস নেম। একে এই দৈত্যের মতো ধারালো কণ্ঠের মালিককে কিভাবে ভুলবে ইনশিরাহ? সেদিনের কথা মনে পড়তেই ইনশিরার মনে অন্য আতঙ্ক এসে বাসা বেঁধেছে। এই লোক মাম্মাকে বলে দেয়নি তো সেদিনের কথা? তাহলে আজ ইনশিরার হচ্ছে। আলো আবারও বলে, আমিও বোকা। তুই তো চিনতে পারবি না। তুই তখন একেবারে পুচকু ছিলি। ইনশিরাহ মাম্মার কথা বুঝতে পারছে না কিছু। তার কি এই লোককে চেনার কথা? কিভাবে? মুইন এবার ইনশিরার দিকে একপলক তাকায়। রীতিমতো বেশভূষা পাল্টে ভদ্র হয়েছে দেখে তার খানিক হাসি পায়।
কিন্তু সে মুখভঙ্গি স্বভাব সুলভ গম্ভীর রেখেই বসে থাকে। আলো ব্যস্ত হয়ে পড়ে মুইনের সাথে আলাপ জুড়ে দিতে। ইনশিরাহ নিচু স্বরে বলে, মাম্মা টেবিল সেট করব। হ্যাঁ হ্যাঁ, কর। তোর পাপা ইহান আর মুইন খাবে, একটু পর ওর বেরোতে হবে। ইনশিরাহ আর চোখে মুইনকে দেখে ভাবার চেষ্টা করে, কে এই লোক। ওয়াল ক্যাবিনেট থেকে ডিজাইনার ডিনার সেট নামিয়ে টেবিল সেট করে সে। ঋতু উঠে এক হাতে রান্নাঘর থেকে বাটিতে খাবার নিয়ে এসে টেবিলে রাখতেই ইনশিরাহ তার মেজো মাকে নিচুগলায় বলে, আচ্ছা মেজোমা, কে এই লোক? ঋতু বলে, তুই চিনতে পারিসনি? চেনার কথাও না। ও থানা রোডের এতিমখানার একজন সদস্য ছিল। তুই খুব ছোট থাকতে তোকে তোর দাদানদের সাথে নিয়ে প্রায় যেত ভাইয়া ভাবি। 15 বছর পর্যন্ত ওখানেই ছিল ছেলেটা। ছেলেটা ছোট থেকেই তুখোর মেধাবী। একা একা টিউশনি করে, পড়াশোনা করে, বছর 4 আগে চাকুরি হলো। ভীষণ ভালো একটা ছেলে। ভাইয়ার কাছে ওর কথা কত শুনেছি। ইনশিরাহ মাথা ঘুরিয়ে মুইনকে দেখে। লোকটা এতিম, তাই বুঝি পাপা এত স্নেহ করে। ইনশিরার খানিকটা খারাপ লাগে, সেদিন মনে মনে লোকটার মা বাবা জড়িয়ে কত নেগেটিভ কমেন্ট করল, তাই সে মনে মনেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। লিভিং রুমের সোফায় বসে সামিন হো হো করে হাসছে মুইনের সাথে। আলো উঠে এসে ইনশিরাহকে বলে, জাগিয়ে ইহানকে ডেকে আনো, ও এখনো খায়নি। যা। ইহানকে ডাকতে হয় না, সুইমিং সেরে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পাজামা পরে নিচে নেমে আসে। মুইন উঠে দাঁড়িয়ে করমর্দন করে ইহানের সাথে। শামিন উঠে তাদের খাবার টেবিলে খেতে বসার জন্য নির্দেশ দেয়। তারপর ইনশিরার দিকে তাকিয়ে নম্রস্বরে বলে, আম্মা খাবারটা পরিবেশন করে দিন। ইনশিরাহ আরও অবাক হয়। আজ পাপা এমন করছে কেন? মাম্মা তো এখানেই দাঁড়িয়ে। সেদিক চেয়ার টেনে বসে শামিন মুইনের সাথে আলাপে ব্যস্ত হয়ে পড়ে। ইহান তাজওয়ার বোনের দিকে চোখ গরম করে তাকাতেই ইনশিরাহ সচল হয়। দ্রুত গিয়ে বাটি হাতে নিয়ে ইহান আর শামিনের প্লেটে রোস্ট তুলে দিয়ে ঘুরে মুইনের পাশে গিয়ে দাঁড়ায়। মুইন কথা বলতে বলতে এক পলক ইনশিরার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ইনশিরাহ জড়তার সাথে সার্ভিং চামচ দিয়ে চিকেন রোস্টের পিস তুলে নেয়। প্লেটে রাখতে গিয়ে দেখল লেগ পিসটা কোনোভাবে চিমটায় আটকে গিয়েছে, প্লেটে পড়ছে না। ইনশিরাহ বিরক্ত হয়ে হালকা ঝাঁকি দিতেই লেগ পিসটা ছিটকে মুইনের গায়ে পড়ে যায়। ঘটনাটি ঘটতে সময় নিয়েছে বড়জোর 5 সেকেন্ড। ইউনিফর্ম পরিহিত মুইন ফরাজি তরাক করে লাফিয়ে ওঠে। ইনশিরাহ এক পলক মুইনের মুখের দিকে আর এক পলক তার ইউনিফর্মের দিকে তাকিয়ে তার পাপা আর ভাইয়ের দিকে তাকায়। দুজনেই তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে, যেন দৃষ্টি দিয়ে ইনশিরাহকে বলতে চাইছে, অপদার্থ। আলো তিতিবিরক্ত হয় মেয়ের এমন কাণ্ডে, টিস্যু বক্স নিয়ে মুইনের কাছে গিয়ে তার হাতে টিস্যু বক্স তুলে দেয়। মুইন সবাইকে আশ্বস্ত করে বলে, ব্যস্ত হবেন না, ইটস ওকে। ইনশিরাহ কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। রোস্টের টুকরোটা তো সে প্লেটেই তুলে দিতে যাচ্ছিল, ওভাবে ওটা ছিটকে ওই লোকের গায়ে পড়ল কিভাবে? মুইন ফরাজি নিজেকে পরিষ্কার করে নিতে নিতে আর চোখে ইনশিরার দিকে তাকায়। ইনশিরাহ লটকানো মুখটা নিয়ে দাঁড়িয়ে আছে। সোজা হয়ে এক পলক মাম্মার দিকে তাকায় সে। আলো চোখ পাকিয়ে মেয়েকে ইশারা করতেই ইনশিরাহ তাড়াহুড়ো করে মুইনকে রোবটিক ভঙ্গিতে বলে, দুঃখিত। মুইন গম্ভীর কণ্ঠে জবাব দেয়, ইটস ওকে, নাথিং সিরিয়াস। ইনশিরাহ সেদিনের মুইন আর আজকের মুইনকে দেখে রীতিমতো অবাক। থানার জাদরেল বড় স্যারকে আজ খুবই বিনয়ী লাগছে, কণ্ঠে কি কোমলতা! আহা, যেন মধু ঝরছে। নিজেকে পরিষ্কার করে নিয়ে মুইন খেতে বসে। বাকিটা আলো করে দেয়। ইনশিরাহ কিছুক্ষণ বোকার মতো সেখানে দাঁড়িয়ে থেকে হেঁটে দোতলায় চলে যায়। ব্যবসার কিছু হাবিজাবি কাগজপত্র ঘাটাঘাটি করে ইরফান উঠে দাঁড়ায়।
এসব তার কাছে হাবিজাবি লাগছে। সবার মন রাখতে অফিস জয়েন করেছে, তবে মন থেকে তার বাউন্ডুলে ভাবটা যায়নি। গাছহারা ভাব কাজের বেলায়। কাকে বোঝাবে সে তার কষ্ট? সে এখনো বাচ্চা ছেলে। ২৬ বছর কি এসব করার সময়? এ সময়টা প্রেমটেম করে জীবন নষ্ট শেষ করে দেওয়ার সময়। অবশ্য প্রেম ইরফানের হয়নি আজ অবধি। কেন হয়নি ইরফান জানে না। একটাকে একটু ভালো লেগেছিল, সে তো পাত্তাই দিল না, দেখলেই কাঁপাকাঁপি কান্নাকাটি শুরু করে দিত। যেন ইরফান খলনায়ক। ওড়না টেনে ধরেছে তার। যত্ত সব ন্যাকামি। এইসব ন্যাকা মেয়েরা একটু সুন্দরী হয়ে মনে করে ইরফান মির্জা ওদের রিজেকশন সইতে না পেরে দেবদাস হয়ে যাবে। ইরফান বাঁকা হাসি হাসে। খোঁজ নিয়ে জেনেছে রিপ্পির বিয়ে ঠিক হয়েছে এক পেটমোটা সরকারি চাকরিজীবীর সাথে। বেশ হয়েছে, ওইসব ন্যাকা মেয়েদের অমন কাকুদের সাথেই সংসার হোক। যত্ত সব। ইরফানের মুখভঙ্গি হঠাৎ গম্ভীর হয়ে যায়। মেয়েটা কত কিউট ছিল, কত নম্রভদ্র। ইরফানের জীবনে এমন একটা মেয়ে আসলে পুতুলের মতো সাজিয়ে রাখত শোকেসে। দিনে ২-৩ বার নামিয়ে চুমু টুমু খেয়ে আবার সাজিয়ে রাখত যত্নে। বুঝল না গাধি। ইরফান হুট করে গালি দেয় রিপ্পিকে, হারামজাদির কপাল খারাপ, আসল হিরে চিনল না। এখন যা ওই পেটমোটা কাকুর ভুঁড়িতে তবলা বাজা গিয়ে। যত্ত সব। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। গান ধরেছে ইরফান। মির্জা বাড়ির বখাটে অভদ্র ছেলেটির একার একমাত্র গুণ। তার গানের গলা চমৎকার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটাকে নেড়ে চেড়ে ইরফান ঘর থেকে বেরোয়। তার তেষ্টা পেয়েছে। কফি খাবে সে। ইনশিরার ঘরের সামনে এসে দাঁড়াতেই তার পা থেমে যায়। ইনশিরার ফোনটা সেই তখন থেকে বেজে যাচ্ছে। এখন আবার রিং হচ্ছে। ঘরের দরজা খোলা। এত পাগলের মতো কে ফোন দিচ্ছে? কৌতূহলী হয়ে ইরফান ইনশিরাহকে ডাকে। ঘরের ভেতরে কেউ নেই। বিছানার ওপর ফোনটা বেজেই যাচ্ছে। ইরফান হাত বাড়িয়ে ফোনটা তুলতেই দেখে নাম্বারটা হাইড করা। এক পলক দেখার সাথে সাথে পেছনে ইনশিরাহ ছো মেরে নিজের ফোনটা ইরফানের থেকে কেড়ে নিয়ে রাগী দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে, কর্কশ কণ্ঠে বলে, এভাবে আমার ফোন ধরেছিস কেন? অভদ্র। ইরফান সন্দেহের দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলে, তুই প্রেম করছিস? কি সব যাতা বলছিস? থতমত খেয়ে ইনশিরাহ বলল। ইরফান খ্যাপা কণ্ঠে বলে, হাইড করা নাম্বারটা কার? বল। যার থাকুক। তুই আমার ফোন ধরলি কোন সাহসে সেটা বল। ইরফান গা ছাড়া ভাব নিয়ে ইনশিরার বিছানায় বসে বলে, তুই প্রেম করছিস? করলেও বা তোর কি? আমার কি? বেশ তো কর। প্রেম টেম করে একটা ছ্যাঁকা খা। তারপর আমি সারাদিন গাইব কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। ইনশিরাহ কপাল কুঁচকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই বের হ। প্রেম করছিস? তোর কি? আমার কিছুই না। তবে বিশ্বাস হয় না তোর সাথে কে প্রেম করবে। তোকে তো সবাই আমার ছোট ভাই ভাবে। আর তুই সালোয়ার কামিজ পরেছিস কেন? দেখতে এসেছে তোকে। এই যাতো। তেতে ওঠে ইনশিরাহ। ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়, সে উঠে দাঁড়িয়ে পুনরায় খ্যাপা কণ্ঠে বলে, এসব লুকোচুরি করে পার পাবি না। উল্টোপাল্টা কিছু করলে বড় বাবা আর দাদানের কানে নেব না। আমি কল্লা ধরে একটা আছাড় মারব। মাথায় রাখিস। এই আগে তুই নিজেকে শোধরা। যা এখান থেকে। মেজাজ খারাপ করিস না। এত বড় ভাই সাজতেন হবে না। দাদান আছে আমাকে শাসন করার জন্য। ঠেলতে ঠেলতে ইরফানকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেয় ইনশিরাহ। ইনায়ার ৫ বান্ধবী এসেছিল আরও একটি গুরুত্বপূর্ণ কাজে, আর সেটা হলো এ বাড়ির বড়দের ইনায়ার ট্যুরে যাওয়ার ব্যাপারে রাজি করাতে।
সন্ধ্যা নাগাদ সবাই মিলে অপেক্ষা করেছে সামিন ইয়াসার আর ইসমাম মির্জার মুখোমুখি হবার। সবাই বদ্ধপরিকর হয়ে এসেছে আজ পারমিশন নিয়েই ছাড়বে। কিন্তু না, না ইসমাম মির্জা আর না সামিন ইয়াসার কেউ পারমিশন দিল না। সবাই মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে ফিরে গিয়েছে। ইনায়া সেই সন্ধ্যা থেকে ঘরের দরজা বন্ধ করে রেখেছে। কারো সাথে কথা বলছে না। পরি সন্ধ্যা নাগাদ চেম্বার থেকে ফিরেই মেয়ের ওপর গজগজ করছে রাগে। এর মাঝে ঋতু গিয়ে অনেক বুঝিয়ে সুজিয়ে ইনায়াকে খাবার টেবিলে এনে বসিয়েছে। খাবার টেবিলে আজ ইনায়ার কোনো টু শব্দটি নেই। নীরব নিস্তব্ধ পরিবেশ, শুধু চামচের টুং ঠাং আওয়াজ। ইনশিরাহ, ইরফান আর ইহান কেউ নেই আজ ডিনার টেবিলে। আছে বাড়ির বড়রা, ইনায়া আর তার মন খারাপ। সামিন ইয়াসার স্বভাব সুলভ, খেতে খেতে ইনায়ার মুখের দিকে তাকিয়ে থেমে যায়। তারপর ইনায়াকে উদ্দেশ্য করে বলে, ছোট আম্মা। ইনায়া ভাতের প্লেটে হাত দিয়ে বসেই ছিল। না বড় বাবার দিকে তাকায়, না সাড়া দেয়। মেয়ের বেয়াদবি দেখে পরীর গা রাগে কাঁপছে। সামিন পুনরায় বলতে থাকে, দেশের মধ্যে হলেও চিন্তাভাবনা করে দেখতাম সবাই ছোট আম্মা, কিন্তু নেপাল। একটু বেশি আশা করে ফেললেন না? কথাটা বলে সামিন থামতে পারল না, তার আগেই বিকট শব্দে ঝনঝন আওয়াজ হয়। সবাই হতভম্ব হয়ে খাওয়া রেখে মাথা তুলে তাকায়। ইনায়ার প্লেটটা মেঝেতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ইনায়া জীবনে এই প্রথম এমন দুঃসাহস দেখিয়েছে। সবাই হতবাক হয়ে ওর দিকেই তাকিয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। সামিন শান্ত চোখে ইনায়াকে দেখছে। তখনই ইনায়া চেঁচিয়ে ওঠে, বেশি আশা করে ফেললাম। না বড় বাবা, আমাকে তো তোমরা কখনো আশা করতেই দাওনি, সবকিছু তার আগে আমার সামনে এনে হাজির করেছ। যেগুলোর আমার প্রয়োজন নেই সেগুলো। আর যা আমি চাই তার কোনো দাম নেই তোমাদের কাছে। বন্ধুরা হাসে আমার ওপর। বড় বাবা, আমি ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি, আমি ভুটকি, আমি চালের গুদাম। এই শব্দগুলোই আমার জীবনে আছে। না আছে কোনো ট্যুর, না আছে কোনো স্বাধীনতা। কই গত বছর আপুও তো একা একা বন্ধুদের সাথে মালদ্বীপ গেল। তখন তো কেউ তেমন আপত্তি তোলনি যত আপত্তি আমার বেলায়। ইনায়া কেঁদে ফেলে, তার খুব অসহ্য লাগছে। কাঁদতে কাঁদতে বলে, বন্ধুদের সাথে ট্যুরে যাওয়া তো দূরে থাক, সামান্য বন্ধুদের বাড়িতে যেতে হলেও আমাকে কত জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। আমার কাজ কি শুধুই ভালো মার্কস এনেই তোমাদের হাতে দেওয়া? এছাড়া কিছু চাওয়ার থাকতে পারে না। ইটস 2050 বড় বাবা। আমার নিজের জীবনের কি স্বাধীনতা তোমরা দিয়েছ? দেখেছ আমি সব চুপচাপ মেনে নিই, তাই সবসময় সব সিদ্ধান্ত গছিয়ে দিয়েছ আমার ওপর। তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ছি। আমার বন্ধু নির্বাচনের স্বাধীনতাটুকুও আমাকে দাওনি বড় বাবা। সোশ্যাল স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করিয়ে দিয়েছ আমার। ইসমাম মেয়ের দিকে তাকায়, শান্ত স্বরে বলে, বড়রা তোমার ভালোর জন্যই এত কনসার্ন দেখাইনু। ইনায়া উঠে দাঁড়ায়। ইসমাম ততক্ষণে চেঁচিয়ে ওঠে, বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে ইনায়া, চুপচাপ খেতে বসো। ইনায়া পাপার কথা শুনলই না। হন্তদন্ত হয়ে হেঁটে দোতলায় চলে যায়। পরি ততক্ষণে ছুটে গিয়ে রান্নাঘর থেকে খুন্তি নিয়ে আসে। আলো আর ঋতু হতভম্ব হয়ে তাকে আটকে দিয়ে বলে, করছো কি? ছাড়ো তোমরা আমায়। কত বড় সাহস ওর! ও ওর বড় বাবার সামনে প্লেট ভাঙে। ওই সব ফালতু মেয়েদের সাথে মিশে মিশে নষ্ট। ছাড়ো তোমরা আমায়। কত বড় সাহস ওর! ও ওর বড় বাবার সামনে প্লেট ভাঙে। ওই সব ফালতু মেয়েদের সাথে মিশে মিশে নষ্ট হয়ে গিয়েছে। নিজেকে ছাড়িয়ে নিয়ে পরি দোতলায় উঠতে থাকে। ঋতু আর ইলহাম মির্জা ওপরে ওঠে পরীকে আটকাতে। ঘরে ঢুকে ইনা বিছানার ওপর উপুর হয়ে শুয়ে পড়ে, এতক্ষণ উঁচু গলায় কথাগুলো বলে সে হাঁপিয়ে উঠেছে। এদিকে পরি ওকে শিক্ষা দিতে খুন্তি হাতে ইনায়ার ঘরের মধ্যে পা রাখতেই যাবে, তখনই ঋতু পেছনে থেকে তার হাত টেনে ধরে বলে, একদম গায়ে হাত তুলবি না ওর। ও অনেক বড় হয়েছে পরি।
ইনা ধরফরিয়ে উঠে বসে। মাম্মা তাকে মারতে এসেছে। সে চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে আছে। পরি ঋতুর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, ছাড়ো। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ ওকে তোমরা। ওর কত বড় দুঃসাহস, ওর বড় বাবার সামনে প্লেট ভাঙে। ওকে আজ আমি ভুলেও তুই ওকে মারবি না। সর এখান থেকে। ভাবি যাও তো। আমার মেয়ে, আমাকে বুঝতে দাও। সঠিক সময়ে সঠিক শিক্ষা দিতে হয়। পরি যা বলছি। তুমি যাও। আমার মেয়ে, আমাকে বুঝতে দাও। ঋতু চমকে ওঠে, আহত গলায় বলে, তোর মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। ইলহাম একটানে পরীকে দরজা থেকে সরিয়ে দিয়ে চোখ পাকিয়ে তাকায় তার দিকে। পরী কিছুটা অবাক হয়। ঋতু ভেজা চোখে পরীর দিকে তাকিয়ে আছে। ঋতু একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কান্না আটকে বলে, বাহ, এখন তোর মেয়ে হয়ে গেল। তোর মেয়ে। আর যখন তুই আর তোর বড় যা চাকরি করতিস, ইনশিরাহ আর ইনায়াকে আমি পেলে পুষে বড় করেছি, এই কোলে পটি করেছে, পরিষ্কার করেছি। এক হাতে ভাত খেয়েছি, আরেক হাতে ওদের সামলেছি। তখন তো ওরা তোদের মেয়ে ছিল না পরি। আমারও মেয়ে ছিল। আর আজ বড় হয়ে গেল বলে তোর মেয়ে। তুই বুঝবি। সামিন, ইসমামার আলো ঋতুর চেঁচামেচিতে ওপরে ছুটে আসে। পরি বোকার মতো তার মেজো জায়ের দিকে তাকিয়ে। একটা সিন ক্রিয়েট হবে নির্ঘাত। ঋতু বলতে থাকে, তোর বড় যাও আজকাল তার মেয়েকে শাসন করছে খুব, আমি বাধা দিতে গেলেই বলছে ইনশিরাহ নাকি তার মেয়ে। কই, আমি তো কখনো বলি না ইহান আর ইরফান আমার ছেলে। বলি না তো। কেঁদে ফেলে ঋতু। পরি এগিয়ে এসে মেজোজায়ের হাত ধরে বলে, ভাবি আমি ওভাবে বলিনি। ইলহাম ধমকে ওঠে পরীকে, তুই কিভাবে বলেছিস তা খুব বুঝতে পেরেছি। ছেলে মেয়ে ভাগ করছিস। তারপর ইসমামের দিকে তাকিয়ে ইলহাম বলে, এই তোর বউ ছেলে মেয়ে ভাগ করছে। তা তুই বসে আছিস কেন? চল বাড়িটাই ভাগাভাগি করি। চল। সামিন আর আলো একে অপরের দিকে তাকিয়ে আছে বোকার মতো। কি থেকে কি হয়ে গেল? ইসমাম পরীর দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, এসব কেন বলেছ ভাবিকে? অন্যভাবে বলা যেত না? পরী অসহায়ের মতো ঋতুর দিকে তাকায়। সে মহা মুশকিলে পড়েছে। এখন কি করবে? ঋতু কান্না থামিয়ে একটা দম নিয়ে পরীকে ধাক্কা দিয়ে ইনায়ার ঘরে ঢুকিয়ে দিতে দিতে বলে, যা। তোর মেয়ে না। শাসন কর। যা। পরী ঋতুর হাত দুটো ধরে বলে, ও ভাবি। আমি অমন ভাবে বলিনি ভাবি। না বলবি না কেন? অবশ্যই বলবি। তুই ইনায়াকে জন্ম দিয়েছিস, তোর মেয়ে। তোর বড় যা ইনশিরাহকে জন্ম দিয়েছে, ইনশিরাহ তার মেয়ে। আমার কি? বুকে আগলে বড় করলেই বুঝি আমার হলো ওরা। আলো হেসে ফেলে, মেজো জায়ের মাথায় হাত বুলিয়ে বলে, অরে কি রাগ। ঋতু বড় জায়ের দিকে তাকিয়ে বলে, রাগ? না ভাবি। মির্জা বাড়ির অর্ধশিক্ষিত মেজো বউয়ের রাগ আছে নাকি? রাগ তেজ এসব তো থাকবে এ বাড়ির বড় বউ আর ছোট বউয়ের। যারা শিক্ষিত, চাকুরিজীবী। আমার কেন রাগ থাকবে? ইরফান আর ইনশিরাহ চেঁচামেচির শব্দে যার যার ঘর থেকে বেরিয়ে আসে। ইরফানকে বেশ বিরক্ত দেখাচ্ছে। সবার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, সিরিয়ালের শুটিং চলছে নাকি এখানে? আমিও কাস্ট। আমার ডায়লগ কি? ইনশিরাহ পাশ থেকে বিরক্তি নিয়ে বলে, স্টপ ইট। সামিন এতক্ষণে সবার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, সবার বলা হয়েছে। এবার আমি কিছু বলি। সবাই চুপ হয়ে যায়। সামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, কান্না থামাও, তুমি এবার পরীকে কষ্ট দিচ্ছ। ঋতু ভাসুরের কথায় চুপ হয়ে যায়। তখনই কলিং বেল বেজে ওঠে। সবাইকে যার যার ঘরে যাওয়ার নির্দেশ দিয়ে সামিন আর আলো নিচে নেমে আসে। দরজা খুলে দেখতে পায় দরজার বাইরে ইনায়ার বান্ধবী রুশফি আর জুনির বাবা মা দাঁড়িয়ে। সাথে রুশফি আর জুনিও এসেছে। এক বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গেছেন গোয়েন্দা। গোয়েন্দা, গত রাতে পাশের বাসা থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছেন? প্রতিবেশী, না। গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না। এক ভদ্রলোকের 5 ছেলে, এর বড় ছেলের নাম ভাঙ্গা, মেজো ছেলের নাম বাসি, সেজো ছেলের নাম পচা, তার পরেরটার নাম মুতে এবং ছোটটার নাম পাংচার। একদিন ওদের বাড়িতে এক অতিথি এলেন। তো ভদ্রলোক তাকে বললেন, আপনি এসেছেন। বসেন বসেন, ভাঙ্গা চেয়ারটা নিয়ে আয়। অতিথি, না না আমি বসবো না। ভদ্রলোক, আচ্ছা, না বসুন, ভাত খাবেন তো? বাসি, ভাত নিয়ে আয়। অতিথি, না না জাস্ট খেয়ে এসেছি।
খাবো না। ভদ্রলোক, কিছুই খাবেন না তা হয় না। পচা দই নিয়ে আয়। অতিথি, না না, দই খেলে আমার ঠান্ডা লেগে যায়। প্লিজ, আমি খাবো না। ভদ্রলোক, তা কি হয়? কিছু না হোক, অন্তত এক গ্লাস জল তো খান। ওরে, মুতে জল দে। অতিথি, আপনি থামুন মশাই। ভদ্রলোক, ইস, আপনি কিছুই খেলেন না, ভালো লাগছে না আমার। অতিথি, আমি চললাম, পরে আসবো। ভদ্রলোক, আপনি হেঁটে এসেছেন। আপনাকে কিন্তু আমি হেঁটে যেতে দেব না। পাংচার সাইকেলটা নিয়ে আয়। প্রণমি হাসছে তো হাসছেই। জামি সন্তুষ্টি নিয়ে প্রণমির দিকে তাকায়। পাশ থেকে সাফওয়ান বিরক্ত হয়ে বলে, তুই আর তোর জোকস। ভাই মিশোফা তোর সাথে ব্রেকআপ করে খুব ভালো করেছে। জামি লটকানো মুখ নিয়ে বলে, তোকে কে শুনতে বলল? আমি তো প্রণমিকে শোনাচ্ছি। দেখো হাসছে। প্রণমি হাসি থামিয়ে জামিকে বলে, জামি ভাইয়া, কিন্তু গত সপ্তাহেও জোকস দুটো শুনিয়েছিলেন আমাকে। জামি বলল, তাই নাকি? কি বলো? তাহলে এভাবে হাসলে কেন, যেন এই প্রথম শুনলে এগুলো? প্রণমি বলে, না হাসলে আপনার খারাপ লাগতো। আপনার সদ্য ব্রেক আপ হয়েছে, ভাইয়া বলল। সাফওয়ান হেসে ফেলে। জামি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সবাই মজা ওড়াচ্ছ। ওরাও। যত খুশি ওরাও। না না জামি ভাইয়া, আমি মজা ওড়াইনি। প্রণমি সাফাই দিচ্ছে। ডাইনিং টেবিলের 6টা চেয়ার আজ দখল হয়ে গিয়েছে। প্রীতমের 3 বন্ধু জামি, সাফওয়ান, শুভ আজ প্রেরণার তরফ থেকে ডিনারের ইনভিটেশন পেয়েছে। প্রেরণা সবাইকে খাবার পরিবেশন করে দিতে দিতে জামিকে বলে, জামি, খাও তো। ওরা মজা ওড়ালেই বা কি? থরি ওসবে কিছু হয়। অমন মিশোফার থেকে ভালো কেউ আসবে আমাদের জামি লাইফে? আপু, আপনি আমাকে খুব বোঝেন। আর কেউ বোঝে না। জানেন আমি প্রীতমকে কত হিংসা করি, ওর আপনার মতো একটা বড় বোন আছে বলে। আমার তো নেই। মমো আর ড্যাড তো আমাকেই আগে আনলো দুনিয়াতে, তারপর ফুল স্টপ দিয়ে দিল। পুরোটা সময় নিজেরা ঝগড়া করেই কুল পায় না পরিবার পরিকল্পনা করবে কখন। প্রেরণা শাড়ির আঁচল মুখে চেপে নিশ্চুপ হাসে। প্রীতম জামিকে পাশ থেকে খোঁচা মেরে বলে, মুখে একটু লাগাম টান না। জামি বলে, ব্রোকেন ফ্যামিলির ছেলে আমি আপু। বাবা মায়ের ডিভোর্স হয়নি। তবুও ব্রোকেন ফ্যামিলিই বলা চলে। রোজ রোজ মমো ড্যাডের মধ্যে ঝামেলা দেখে দেখে ডিপ্রেশড হয়ে ডিপ্রেশন কমাতে খাওয়া শুরু করলাম। আজ এই হাল। গার্লফ্রেন্ড ডেকে না। ড্যাডের প্রচুর টাকা ছাড়া আমার লাইফে কিছু নেই। জোকারি করে সবাইকে বিনোদন দিই। আচ্ছা, আমি কি বেশি কথা বলি আপু? মোটেই না। আপনি আমার বড় বোন হলে লাইফে আর কিছু চাইতাম না। প্রেরণা বলে, জামি আমি তোমারও বড় আপু। ঠিক আছে। এই কথাটা 3বার বলুন। প্রেরণা অবাক হয়ে হেসে বলে, আচ্ছা ঠিক আছে। আমি তোমারও বড় আপু, তোমারও বড় আপু, তোমারও বড় আপু। ঠিক আছে। আপনি যখন আমার বড় আপু, তাহলে এবার আমার কথাটা রাখতেই হবে। প্রীতমের ট্যুরের সব খরচ আমি দেব। প্রেরণা ম্লান হেসে জামির প্লেটে কাবাব তুলে দিয়ে বলে, এটা হয় না জামি। তুমি কেন দেবে? আমার ভাই জীবনে এই প্রথম একটু শখ করেছে। ও নিজে ইনকাম করছে। ও কেন নেবে? তার মানে আপনি পারমিশন দিয়ে দিলেন ওকে ট্যুরে যাওয়ার জন্য? প্রেরণা হেসে বলে, ও, আর 1 বছর ব্যাচলের আছো। যাও ঘুরে এসো বন্ধুরা মিলে। সামনের বছর না হয় সস্ত্রীক যাবে। প্রীতম, জামি, শুভ, সাফওয়ান একে অপরের দিকে উচ্ছ্বসিত হয়ে তাকায়। জামি তোরাক করে লাফিয়ে উঠে একটা চেয়ার টেনে প্রেরণাকে বলে, বসুন আপু। প্রেরণা বসতে বসতে বলল, কেন? শুভ প্রেরণাকে খাবার সার্ভ করে দেয়। সাফওয়ান বলে, আপনি কত ভালো আপু। ইউ ডিজার্ভ আ কুইন ট্রিটমেন্ট। প্রেরণা হাসছে, বলে, তোমরা সবাই পাগল। জামি বলে, তাহলে এই খুশিতে আরেকটা জোকস হয়ে যাক। শোনো সবাই, হয়েছে কি, 2 পাগলের মধ্যে ঝগড়া শুরু হয়েছে আকাশের সূর্য নিয়ে। এক পাগল বলল, ওটা আগুনের গোলা। আরেক পাগল বলল, না, ওটা চাঁদ। তাদের ঝগড়া শেষ পর্যন্ত মারামারিতে গিয়ে ঠেকল। এমন সময় সেখানে এক পথচারী এসে হাজির হলো। 2 পাগলই পথচারীকে জিজ্ঞেস করল, আচ্ছা বল তো, ওটা কি আগুনের গোলা, না আকাশের চাঁদ? পথচারী কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি তো এই পাড়ায় থাকি না, তাই ঠিক বলতে পারবো নি। বসার ঘরের সোফা দখল করে আছে জুনি এবং রুশফির বাবা মা। জুনির বাবা ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ এবং রুশফির বাবা ডক্টর আহসান। তারা এসেছে মির্জা বাড়ির লোকদের রাজি করাতে।
মুখোমুখি সোফায় বসে আছে শামীম ইয়াসার মির্জা এবং ইসমাম মির্জা। আলো আর পরি মেহমানদের জন্য কিছু নাস্তা তৈরি করতে গিয়েছে। ওনারা এই প্রথম এসেছে বাড়িতে। তো ভাই, টেনশনের কিছুই নেই বুঝলেন। জুনির মাও সাথে যাবে। বছর খানেক হলো বাপের দেশে ঘুরতে যায় না। ও বাচ্চাদের গাইড করবে। আপনাদের টেনশনের প্রয়োজন নেই। আরে এখনই তো এক্সপ্লোর করার সময়। ওরা এখন ঘুরবে না তো কখন ঘুরবে? সামিন আর ইসমাম একে অপরের দিকে তাকায়। তারপর দূরে শুকনো মুখে মাথা নিচু করে বসে থাকা ইনায়ার দিকে তাকায়। মির্জা বাড়ির সবাইকে দোনামোনা করতে দেখে জুনির বাবা জুনায়েদ বলে, আপনারা না চাইলে তো আর জোর করতে পারবো না, তবে ইনা মামনির 5 বান্ধবীর খুব খারাপ কাটবে এই ট্যুরটা। আলো আর পরি চা নিয়ে এসে সবাইকে দেয়। সামিন আর ইসমাম শুনতে থাকে জুনায়েদ আর তার স্ত্রীর গল্প। জুনায়েদের স্ত্রী মৈথি একজন নেপালি। তাদের ভালোবাসার বিয়ে। চা খেতে খেতে সবার সাথে আরো বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারা চলে যায়। চলে যাওয়ার আগে ইসমামকে আরো একবার অনুরোধ করে যায় জুনি আর রুশফির বাবা। মেহমান বাড়ি থেকে বেরোতেই সবাই, বাড়ির সব বড়রা ইনায়ার দিকে তাকায়। ইনা মাথা না তুলেই প্রত্যেককে শুকনো গলায় বলে, আমার যাওয়ার ইচ্ছা নেই। আর মাম্মা এবং মেজো মা, আম রিকোয়েস্টিং ইউ অল, এভাবে বিশ্রী ঝগড়া করো না আমার কোনো ইস্যু নিয়ে। আমি যেতে চাই না কোথাও। কথাগুলো শেষ করে ইনা উপরে চলে যায় ধীর পায়ে হেঁটে। বাড়ির সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এসপি মুইন ফরাজি নির্বিকার চিত্তে তার সামনে সমুচা চিবোতে থাকা মতিউর রহমানকে দেখছে। মতিউর রহমান স্বভাবসুলভ একটা হালকা কৌতুক মেরে সবাইকে হাসানোর চেষ্টা করছে। পোস্টিংয়ের পরে কিছু ফর্মালিটিজের পেপার সংগ্রহের জন্য মুইন ফরাজিকে এখানে আসতে হয়। আইজিপি মতিউর রহমান মুইনকে তার সামনে রাখা সমুচার প্রিচ দেখিয়ে বলে, টেক ইয়াং ম্যান। মুইন ফরাজি সৌজন্য হাসি হেসে বলে, নো স্যার থ্যাংক ইউ। আরে খাও ইয়াং ম্যান। তোমরা আজকালকার ছেলেরা এত স্বাস্থ্য সচেতন। কিন্তু লাভ কি? ওই করে শুধু হাতের মাসল ফুলিয়েছ। আমার এই বয়সের শক্তির ধারে কাছেও নেই তোমরা। এই মোটা পেট নিয়ে অনায়াসেই ধরাশায়ী করে ফেলতে পারি। মুইন সিনিয়রের কথায় স্মিত হাসে। মতিউর রহমান হাহা করে হাসছে। স্বভাবে তিনি যেমন ঘুষখোর তেমন হাসিখুশি একজন মানুষ। হাসতে হাসতেই হঠাৎ সিরিয়াস হয়ে বলে, শুনলাম কদিনেই ডিপার্টমেন্ট কাঁপিয়ে ফেলেছ। গোপন সূত্রে খবর পেলাম। মুইন ফরাজি মুচকি হেসে বলে, আমি শুধু আমার ডিউটি করছি স্যার। হু, ডিউটি টাইমের বেশিও থাকছ অফিসে শুনেছি। মুইন গম্ভীর কণ্ঠে বলে, ডিউটি টাইম বলে কথা নেই। কনস্টেবল কিংবা পুলিশ সুপার বলেও কোনো কথা নেই। পুলিশ আইন ও সংবিধান অনুযায়ী ইমার্জেন্সি সার্ভিস হিসেবে যখন যার প্রয়োজন, তার ডিউটিতে থাকা বাধ্যতামূলক। এখানে মানবিকতা কিংবা অমানবিকতা বলে কোনো শব্দ নেই। পুলিশের আইন অনুযায়ী পুলিশ সদস্যরা 24 ঘন্টা অন ডিউটিতে থাকবেন। আইনেই পুলিশ বাহিনীকে ইমার্জেন্সি সার্ভিস হিসেবে ঘোষণা করা আছে। পেট মোটা এজিপি মতিউর রহমান আবারও তার স্বভাবসুলভ সে কুৎসিত হাসি হেসে বলে, অল্প বয়স, বিয়ে করনি, পরিবার নেই, তাই এমন কথা বলছো ইয়াং ম্যান। একবার নিজের জীবনের সাথে কাউকে জড়িয়ে দেখো, এসব ডিউটি কর্তব্য তখন খুব তেতো লাগবে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। মুইন হেসে বলে, দেখা যাক। তা বিয়ে করছো না কেন? এখনো চিন্তা ভাবনা নেই। দেখি সামনে, আল্লাহ যখন চাইবেন। এসব তো তার হাতে। হ্যাঁ, ভেবে চিন্তেই বাছো, বিচার করেই করো ইয়াং ম্যান। সুদর্শন, সুপুরুষ তুমি। আমার ভাইরা ভাই সচিব জানো তো, তার একটা মেয়ে আছে, ডাক্তারি পড়ছে। চাইলে কথা বলতে পারি। জানিও। মুইন হ্যাঁ বা নাতে উত্তর না দিয়ে শুধু হাসে। ফ্রিজে থাকা অবশিষ্ট সমুচাটা চিবুতে চিবুতে মতিউর রহমান বলে, শোনো, একটা উপকারী পরামর্শ দিই তোমাকে। যে এরিয়ায় তোমার পোস্টিং হয়েছে, ওটা খুব একটা সুবিধার না। একটু বুঝে শুনে চলবে কেমন? তোমাকে দেখলেই মনে হয় তুমি আমার মতো ঘুষ টুস খেতে পারবা না, তবুও দেশের অবস্থা তো জানো, একটু তালে মিলে চলবে বুঝলে। ওই পুকুরে রুই কাতলা না, ওই পুকুরে আছে এল। সাহসী হয়ে ধরতে গেলেই বিপদ। মুইন ফিচেল হেসে বলে, আপনার কথা মাথায় রাখো স্যার। আজ উঠি। হ্যাঁ যাও, আর যেটা বললাম, বিয়ে করতে চাইলে বলবা, সচিবের মেয়ে এনে দেব। একজন সুযোগ্য পুলিশ কর্মকর্তা তুমি।
ভাগ্য সুপ্রসন্ন হলে আমার এই চেয়ারে বসবে দ্রুত, না হলে একটু দেরিই লাগবে, তবে বসবে তো। যার তার ঘর থেকে মেয়ে আনবে না। আমি কিন্তু ওই স্তর থেকেই উঠে এসেছি স্যার। মুইন কথাটা বলে সৌজন্য হেসে আইজিপি মতিউর রহমানের সাথে করমর্দন করে তার হেডকোয়ার্টার থেকে বেরিয়ে পড়ে। হেডকোয়ার্টারের গেটের বাইরে দুজন কনস্টেবল পুলিশ জিপ নিয়ে দাঁড়িয়েছিল। জিপ ছুটে চলে হাইওয়ে ধরে। কনস্টেবল দুজন আর চোখে তাদের নতুন এসপি স্যারকে দেখছে। জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলে তাকিয়ে আছে 31 বছরের মেধাবী, আত্মপ্রত্যয়ী জাদরেল অফিসার মুইন ফরাজি। কানে বাজছে আইজিপি স্যারের বলা কথাটা, পরিবার নেই তাই এমন কথা বলছো ইয়াং ম্যান। পরিবার? এই পরিবার কেমন হয়? মুইন ফরাজি জানে না। এই পরিবার কখনো মুইন ফরাজির জীবনে ছিল না। একদিন হবে সম্ভবত। হলে কেমন হবে? আচ্ছা, পরিবার কেমন হয়? একজন সঙ্গী, দুটো বাচ্চা, এলোমেলো ঘর, গুছিয়ে দেওয়ার জন্য নরম দুটো হাত। মুইনের কখনো পরিবার হলে কেমন হবে? মুইন ভাবতে ভাবতে হাসে, হয়তোবা খুব ভালো হবে। তার জীবনে না পাওয়া সবকিছু জমিয়ে সে হয়তোবা চমৎকার একটা পরিবার তৈরি করতে পারবে। একজন সঙ্গী, 2-3টে বাচ্চা, ভালোবাসা আর অনেক অনেক আদর। এমন বুঝি পরিবারের সংজ্ঞা? মুইন ফরাজি ঠিক জানে না, বিকজ মুইন ফরাজি নেভার হ্যাড আ ফ্যামিলি। তবে অবশ্যই হবে। এই জাদরেল তেজি গম্ভীর মুইনকে দেখে কেউ ভাবতে পারবে না, তবে এই জাদরেল অফিসারেরও ইচ্ছা সে চমৎকার পরিবার গড়বে। চমৎকার। গাড়িতে যেতে যেতে হাইওয়ের পাশে বড় শপিং মলটা চোখে পড়ে মুইনের। কোনো এককালে এই মলটাতে সে একটা দোকানে কাজ করত। তখন উচ্চ মাধ্যমিকে পড়ে সে। এই শহরের বিভিন্ন স্থান তার স্মৃতিকে খুঁচিয়ে দেয়। কত শত স্মৃতি, পরিশ্রম আর পরিশ্রমের স্মৃতি। কোয়ার্টারের সামনে জিপ পৌঁছাতেই জিপের ড্রাইভার বলে, স্যার কোয়ার্টারে ঢুকবেন। মুইন ফরাজির ঘোর কাটে। রিভারের দিকে তাকিয়ে বলে, হু, না, থানা রোডের এতিমখানায় চলো। কিছুক্ষণ সময় কাটাবো ওদের সাথে। পঙ্কজ সরণ লেন থেকে স্টেডিয়াম এরিয়া। এই জায়গাটা মুইনের পরিচিত। স্টেডিয়ামের পাশের ভাটিয়ারা পুনর্বাসন কেন্দ্রের একটা ঘিঞ্জি বাড়িতে এক দরিদ্র মুয়াজ্জিনের ওরসে জন্ম নিয়েছিল এ থানার নতুন জাদরেল স্যার মুইন ফরাজি। 2020-এর করোনা মহামারী সেই সদ্য জন্ম নেয়া শিশুটির মা বাবাকে। শিশুটির বয়স তখন 2.5 মাস। স্থান হলো তার বৃদ্ধ নানা আর নানির কাছে। নানা নানি শিশুটিকে আশ্রয় দিতে পেরেছিলেন বছর দুয়েক। বার্ধক্যজনিত রোগে দুজনে গত হলে সেই শীর্ণকায় রুগ্ন শিশুটির ঠাঁই মেলে থানা রোডের এতিমখানায়। সকাল 6টা 8 মিনিট। মুইনের বেলা অবধি ঘুমানোর অভ্যাস নেই। সে বরাবর টাইম টু টাইম প্রকৃতির লোক। তবুও পোস্টিংয়ের এ কদিনে বেশ বেলা করে, ডিউটি টাইমের আগে আগে ওঠা হয়েছে। আজ উঠল ঠিক সময়ে। নেভি ব্লু আর হোয়াইট মিশেলে জগার্স এবং নির্মেদ দেহের সাথে লেপ্টে থাকা কালো টি শার্ট। 10,000 স্টেপ কমপ্লিট হয়েছে মাত্র। মুইন নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছে কিছুটা ঝুঁকে, হাঁটুতে 2 হাত রেখে হাঁপাচ্ছে। চওড়া কপালের নীলচে রগ দৃশ্যমান। শ্যামলা মুখটা লাল হয়ে উঠেছে। আজ 10,000 স্টেপেই হাঁপিয়ে উঠেছে। শরীরে আর শক্তি অবশিষ্ট নেই। এখন কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেই কোয়ার্টারে ফিরে যাবে বলে ঠিক করল সে। নার্সারি পার্কের লম্বা বেঞ্চটা থেকে তার জ্যাকেটটা তুলে হাতে নিয়ে এদিক ওদিক তাকায়। জায়গাটা এতক্ষণ শুনশান নিস্তব্ধ ছিল, এখন লোকজন আসতে শুরু করেছে। বেশিরভাগই ষাটোর্ধ্ব জুটি, পায়ে পা মিলিয়ে ছুটছে। উদ্দেশ্য শরীর ঠিক রাখতে হবে তো, বয়সকালে হেলায় হেলায় যে ভুল করেছে, এখন নিয়মিত শরীর চর্চা করে সব পুষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আশেপাশে অযথা তাকিয়ে থেকে মুইন ফরাজি দেখতে পেল সবাই জুটিতে জুটিতে এসেছে জগিং করতে। থানার জাদরেল অফিসার মুইন ফরাজির নিজের ওপর হাসি পেল। এখানে আর তার থাকা উচিত হবে না। এটা সম্ভবত লাভবার্ডদের জগিং এরিয়া। এখানে জাদরেল ব্যাচেলর অফিসার মুইন ফরাজির কাজ কি? সে জ্যাকেটটা গায়ে পরে নিয়ে লম্বা লম্বা পায়ে মেইন রোডে ওঠে। কোয়ার্টার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থান করছে সে। আশেপাশে 2-3টে ডিপার্টমেন্টাল স্টোর, কিন্তু সেগুলো এখনো খোলা হয়নি। তবে অদূরেই দুটো টিনশেড টঙের দোকান। মুইনকে দেখে টঙের দোকানি ভীত চোখে তাকায়। গায়ের জ্যাকেটে পুলিশ লেখা।
মুইন বৃদ্ধ লোকটির আতঙ্কিত মুখটা দেখে বিব্রত হয়, একটা অস্পষ্ট হাসি দেয় অভয় দেওয়ার প্রচেষ্টায়। গম্ভীর কণ্ঠে খুবই নম্রস্বরে বলে, একটা পানির বোতল দিন চাচা। বৃদ্ধ লোকটি পানির বোতলটা একটা পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে মুইনের দিকে দিয়ে বলে, আর কিছু? মুইন মাথা নেড়ে বোতলটা নিয়ে তার টঙের দোকানের বেঞ্চিতে বসে। বৃদ্ধর পেছনে থেকে তার স্ত্রী মুখ শাড়ির আঁচলে ঢেকে বারবার মুইনকে দেখছে। পুরো বোতল খালি করে মুইন বৃদ্ধকে টাকা এবং একটা স্নিগ্ধ হাসি ফিরিয়ে দিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। কোয়ার্টারের রাস্তা না নিয়ে উল্টো পথে হাঁটতে থাকে সে। হাতে আরো অনেক সময় বাকি। কোয়ার্টারে এত তাড়াতাড়ি ফিরে কি আর করবে? পরিবার থাকলে একটা তাড়া থাকতো, ব্রেকফাস্ট টেবিলে সবাইকে নিয়ে খেতে বসতে হতো। ওসব তো নেই তার। তার চেয়ে আরো হাজার দুয়েক স্টেপ কমপ্লিট করা যাক। 4 লেনের আধুনিক রাস্তায় একপাশে একটা গোলাপি স্কুটি পার্ক করে রাখা। মুইন দেখল সেটিকে, এই মেয়েরাও। তাদের সবকিছু গোলাপি চাই। খুবই হাস্যকর লাগে এই ব্যাপারটা মুইনের কাছে। মেইন রোড থেকে ঢাল বেয়ে নেমে বদ্ধভূমি পেরোলেই কালী মন্দির রোডের রাস্তা। এখানে মুইন দুদিন আগে এসেছিল একটা কেসের জন্য। জায়গাটা আপাতত রেস্ট্রিক্টেড। ডু নট এন্টার ফিতা দিয়ে ঘেরা। সাধারণ মানুষ ঢুকতে পারবে না এখানে। হেঁটে কিছুটা যেতেই মুইনের পায়ের গতি স্থির হয়। সরাসরি তাকিয়ে আছে সামনের দিকে, ভ্রু কুঁচকে গেলেও পরপর কপালের রেখা বিলীন হয় তার। সে জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে তাকিয়ে থাকে নির্নিমেষ। ইনশিরা জংলা ডোবা থেকে কুকুরের বাচ্চা দুটোকে তুলতে গিয়ে নিজেই কাদাপানিতে মাখামাখি হয়ে গিয়েছে। কিন্তু তবুও হাল ছাড়েনি। মানুষগুলোর ওপর ঘৃণা হয় ইনশিরার, যারা এই অবলা প্রাণীগুলোকে বস্তাবন্দি করে ফেলে রেখে যায়। ওই মানুষগুলো কেন বোঝে না এরাও প্রাণী? এরা আশরাফুল মাখলুকাত নয় বলে কি এদের জীবন তুচ্ছ? দুটো কুকুর ছানাকে রেস্কিউ করে ছেড়ে দেয় ইনশিরা। হাতের প্যাকেটে একটা রুটি অবশিষ্ট। দুটো কুকুর এই একটা ক্ষুদ্রাকার রুটিতে হবে না। রুটি আজ যা কিনেছিল তা নার্সারি পার্কের কুকুরগুলোকে দিয়ে এসেছে। 2 মিনিট কিছু একটা ভেবে ইনশিরা হাতের ছোট রুটিটা দুভাগ করতে থাকে। সমান ভাগ হয়নি। ইনশিরা চমকে উঠে ডানে তাকায়। মুইন শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। ইনশিরা অবাক চোখে দেখছে তাকে। মুইন চিরায়ত গম্ভীর কণ্ঠে ইনশিরার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার ডান হাতের টুকরোটা বড়। ইনশিরা ফ্যালফ্যাল করে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে টুকরো দুটো কুকুর ছানা দুটোর দিকে ছুঁড়ে মারার আগে বলে, হোয়াটেভার। এটা রেস্ট্রিক্টেড এরিয়া। রাশভারী কণ্ঠে পুনরায় বলল মুইন। ইনশিরা চোখ বড় বড় করে মুইনের দিকে তাকায়। সে তো জানে, ঢুকতে চায়নি এখানে। তবুও কুকুর ছানা দুটোকে বাঁচানোর চক্করে ঢুকে পড়েছে। এখন এখন কি হবে? পুলিশের এই কর্মকর্তা নিশ্চয়ই সেদিনের মতো অনেক অনেক জ্ঞান দেবে ইনশিরাকে। মুইন ইনশিরার দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে কণ্ঠে গাম্ভীর্য নিয়েই বলে, এখানে দুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। ফেতে দিয়ে পুরো এরিয়া আটকে দেওয়া। দুধরনের লোক ব্যতীত কোনো বুদ্ধিমান লোক ঢুকবে না এখানে। এক যে আহাম্মক, আর দুই যে আহাম্মক। ইনশিরা ঘুরে দাঁড়ায় মুইনের দিকে। কথা খুঁজে পাচ্ছে না কোনো। মুইনের ঠোঁটে বক্র হাসির রেখা। হুট করে বলে উঠল, অবশ্য আরেক ধরনের লোক ঢুকতে পারে, যারা ক্রিমিনাল, এখানে তাদের অপকর্মের কোনো এভিডেন্স পড়ে আছে কিনা এটা দেখতে। ইনশিরা বেশ কিছুকাল চুপ করে থেকে বলে, এখানে রোজ আসতাম মর্নিং ওয়াকে। আমি দেখেছি ফিতে দেওয়া। ঢুকতে চাইনি। দূর থেকে বস্তাবন্দি কুকুর ছানা দুটোকে দেখে না ঢুকে থাকতে পারিনি। দুঃখিত। দুঃখিত ফর হোয়াট? এখানে ঢোকার জন্য। মুইন টানটান হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, এক্সাইটমেন্টে গাড়ির স্পিড বাড়িয়ে বেপরোয়া গাড়ি চালানো অথবা ডু নট এন্টার জোনে ঢুকে পড়া। দুটোই ভীষণ বিপজ্জনক হতে পারে। তুমি জানো এখন তোমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়, সন্দেহভাজন হিসেবে। ইনশিরা মুইনের থেকে দৃষ্টি নামিয়ে সোজা হাঁটতে শুরু করে। একবারের জন্য পিছু ফিরে তাকায় না। অদূরেই উঁচু 4 লেনের রাস্তায় তার স্কুটির দিকে অগ্রসর হয়। মুইন স্থির হয়ে একই স্থানে দাঁড়ানো। কুকুর ছানা দুটো তখন সেখানে খেলায় মেতেছে। তাদের দিকে এক পলক তাকিয়ে মুইন এক পেশে হাসি হেসে বলে, ভালো মানুষ বাপের বখে যাওয়া মেয়ের সেভিয়ার অবতার। দিস ইজ ইন্টারেস্টিং টু। নেপাল ট্যুর নিয়ে এমনিতেই ইনায়ার উত্তেজনার শেষ ছিল না। এই শতাব্দীর সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে মির্জা বাড়িতে। ইনায়াকে ট্যুরে যেতে দিতে রাজি হয়েছে সবাই।
গতকাল থেকে ইনা আনন্দে নাচছে। ওর নাচানাচি দেখে সবাই হাসছে। আজ বিকেলে ইনা ইনশিরার সাথে বাণিজ্য মেলায় এসেছে। 2 মাস ব্যাপী মেলার 18 দিন হয়ে গিয়েছে। ইনায়াকে একা একা আসতে দিত না কেউ, ইনশিরা ছিল বলে রক্ষে। অবশ্য দুই দাদানের কেউ জানে না, বাড়ির মহিলা সংঘের থেকে পারমিশন নিয়ে এসেছে। আসার পরে তাদের সাথে জুটেছে ইনশিরার দুজন বান্ধবী। ইনশিরার পিছু পিছু শাইম ভুইয়া এসেছে মেলাতে। 2-3 বার চোখাচোখি হয়েছে দুজনের। ইনশিরা মেসেজে সাফ বারণ করেছে মেলা প্রাঙ্গণে ঢ্যাং ঢ্যাং করে ইনশিরার সামনে চলে আসতে। এখানে ইহান মির্জা আর ইরফান মির্জার খবরই আছে তা ইনশিরা জানে। কিছু উল্টোপাল্টা টের পেলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে নির্ঘাত। ইহান আজ ব্যস্ত ছিল সাংগঠনিক কাজ নিয়ে, দুপুরের লাঞ্চ এখনো করা হয়নি তার। ঘণ্টা খানেকের জন্য দলীয় অফিসেই ঢুকেছিল রেস্ট নিতে। কিন্তু ইহানের রেস্ট নেওয়া আর হলো না। দলের ছেলে সিফাত ফোন করে বলল ইনা আর ইনশিরাকে বাণিজ্য মেলায় দেখা গিয়েছে। বাণিজ্য মেলায় যাওয়া নিয়ে ইহানের আপত্তি নেই, তবে এবারের বাণিজ্য মেলার পৃষ্ঠপোষক সরকারি দল লাবিবের দলের আনাগোনা মেলাতে। ইনশিরা আর ইনা যদি কোনোভাবে হেনস্থার শিকার হয়, ইহান 1 মিনিটও বসল না। আজ রাগ হলো বোনদের ওপর, তার থেকে পারমিশন না নেওয়ার কারণে। বাড়িতে ফোন করে আলো আর ঋতুকে কথা শোনালো। তারপর ছুটল বোনদের নিয়ে আসতে। স্টল ঘুরে ঘুরে দেখছিল ইনশিরা আর ইনা। নিজেদের মনে দুবোন আজ অনেকটা দিন পরে এত উপভোগ করলো। যেটা ভালো লাগলো কিনলো, যেটা খেতে ইচ্ছে হলো খেলো। ডায়েটের ধার ধারলো না। সবশেষে একটা আইসক্রিম পার্লারের সামনে এসে দাঁড়ালো দুজন। আনন্দ নিয়ে যখন আইসক্রিম খাচ্ছিল তখন ওরা কেউ দেখল না, কিছু প্রতিহিংসা পরায়ণ দৃষ্টি ওদের ঘুরে ফিরে দেখছিল। ইহান তাজওয়ার মির্জার বোন দুটোকে চিনতে অসুবিধা হয়নি কারো। হাত নিষ্পিস করছে ওদের হেনস্থা করতে, মুখ নিষ্পিস করছে ওদের টিজ করতে। হাত দিয়ে ছোঁয়ার মতো সাহস নেই, তবে মুখ তো চালানোই যায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা জানোয়ারগুলোর মধ্যে থেকে দুজন ওদের দিকে এগিয়ে আসে, পাশ কাটিয়ে যাওয়ার সময় কুৎসিত করে একজন আরেকজনকে বলল, আরে এটা ছেলে না মেয়ে? কি জানি, প্যান্ট খুলে দেখতে হয়। ইনশিরা আর ইনা চমকালো, একে অপরের দিকে তাকিয়ে রইল। মুহূর্ত কাটতেই ইনশিরা ঘুরে দাঁড়িয়ে মন্তব্যকারীকে দেখতে চাইল। ভিড়ের মধ্যে বোঝার উপায় নেই কথাটা কে বলেছে। ইনশিরা শুধু খুঁজে চলেছে, একবার হাতে পেলে ধলাই দিয়ে যাবে। ইসি! ইনশিরা চমকে ওঠে। ইহান গিয়ে ওদের পেছনে দাঁড়িয়েছে। ইনা ভীত চোখে দাদানকে দেখছে। এ আবার কোত্থেকে এলো? ইহান দুজনকে দেখে বলল, কি হয়েছে? এনি প্রবলেম? দাদান একজন লোক টিজ করল, আমি মুখটা দেখতে পারলাম না লোকটার। ইনশিরা কথা শুনে ইহানের চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছে? ইনশিরা চোখ নামিয়ে নিল, দাদানকে খুলে বলতে পারল না। ইহান একটা গভীর নিঃশ্বাস ফেলে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে এগিয়ে গেল সামনে। ইনশিরা আর ইনা থ হয়ে দাঁড়িয়ে রইল। 2 মিনিট পরে কফি কালারের শার্ট পরিহিত সরকারি দলের ছাত্র সংগঠনের ক্রীড়া সম্পাদকের ছোট ভাই নয়নের কলার ধরে এক প্রকার ঝুলিয়ে নিয়ে মাঠের মাঝখানে ফেলল ইহান। ততক্ষণে বিরাট জটলা লেগে গিয়েছে। ইনশিরা আর ইনা একপাশে দাঁড়িয়ে আছে শুধু। ইহান ছেলেটার কলার ধরে মেরাই চলেছে। ইস্পাতের মতো কঠিন হাতের ঘুষি পড়ছে মুখে। ওদের দলের দুজন লোক ছাড়াতে এলে ইহানের অগ্নিদৃষ্টি দেখে পিছিয়ে গেল তারা। মেলা প্রাঙ্গণের গেট দিয়ে যখন ইহান ঢুকছিল তখনই ইহান দেখেছে ছেলে দুটো লোলুপ দৃষ্টিতে ইনশিরাহদের দিকে এগিয়ে যাচ্ছে। বাকিটা আর বুঝে নিতে অসুবিধা হয়নি ইহানের। ছেলেটার কলার ধরে ইনা আর ইনশিরার সামনে এনে বলল, সরি বল। ভুল করছেন ইহান মির্জা। ওকে ছাড়ুন। কণ্ঠস্বর পরিচিত, ইহান ছেলেটির কলার ধরে রেখেই ঘুরে তাকায়। বিরোধী দলের সভাপতি লাবিব দাঁড়িয়ে। ইহান দাঁতে দাঁত চেপে লাবিবের সামনে ছেলেটাকে আরেকটা ঘুষি মেরে ইনশিরার সামনে নিয়ে বলে, সরি বল। বল সরি। প্রণমিকে একপাশে দাঁড় করিয়ে মিস জেনি ডিজাইনার কুশন কভারগুলো দেখছিল। আজ অনেকদিন পরে প্রণমিকে নিয়ে শপিংয়ে বেরিয়েছে সে। কতক্ষণই বা বাড়িতে বসে থাকতে ভালো লাগবে মেয়েটার। কিছু নাই দেখতে পাক, মিস জেনি তো আছে। সব কিছু বলে যাচ্ছে সে। প্রণমি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপু আসবে না? আপু তো বলল। হ্যাঁ আসবে তো মামুনি। ও রেস্তোরাঁ থেকে আসতে আধা ঘন্টা লেট হবে। তুমি বলো, আর কি নিতে চাচ্ছ?
ভাইয়ার জন্য একটা নিউ শার্ট। ঠিক আছে, এখানের শপিং শেষ, চলো আমরা সেকেন্ড ফ্লোরে যাই, জেন্টস পয়েন্টে। একটা শার্ট কিনে প্যাক করে দিতে বলে মিস জেনি প্রণমির দিকে ফিরে বলল, প্রণমি মাই বেবি, তুমি কিছুক্ষণ এখানে চুপ করে বসে থাকো। আমি 2 মিনিট ওই ওয়াশরুমে যাব আর আসবো। অসুবিধা হলে সাথে সাথে বাটন টিপে আমাকে কল করে দেবে, ওকে? প্রণমি হেসে বলে, ওকে হো, বসতে হবে না, আমি দাঁড়িয়ে আছি, আপনি যান। একপাশে প্রণমিকে দাঁড় করিয়ে রেখে মিস জেনি ওয়াশরুমে ঢুকে গেল। প্রণমি দাঁড়িয়ে রইল চুপচাপ, ভদ্রমেয়ের মতো। ইরফান নিজের পছন্দের ব্র্যান্ডের শোরুমে ঢুকে হুডির কালেকশন দেখছিল। একটাও পছন্দ হচ্ছিল না। বেকার বেকার কিছু উল্টে পাল্টে দেখে রেখে দেয়। তার গায়েও একটা হুডি আর একটা 3/4 প্যান্ট পায় হোয়াইট কিডস স্পোর্টস ক্লাব থেকে টেনিস খেলে সোজা এখানে এসেছে সে। আজ ইরফানের সাঙ্গপাঙ্গরা কেউ আসেনি সাথে, নিক্সন এসেছে শুধু। সে দূরেই নিজের জন্য শার্ট দেখছিল। হঠাৎ ইরফানের ফোনের রিংটোন বেজে ওঠে। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে রাফি বলে, দোস্ত তুই কই? আছি মলে। কি হইছে? বাণিজ্য মেলায় আয়। এখানে ক্যাচাল লাগছে। ক্যাচাল মানে? ইনশিরা আর ইনায়ারে বাট্টু লাবিবের লোক টিজ করছিল সম্ভবত। ইহান ভাইয়া পিটাইছে। ওদের লোক আসছে, ইহান ভাইয়েরও লোক আসছে। তুই আয়। আমরাও আছি বাকিরা। ইরফানের চোয়াল শক্ত হয়। খেকিয়ে ওঠে রাফির ওপর, এই তোরা ওই চুতিয়ারে চিৎ করে ধরে রাখো। এখনই পুলিশে খবর দিতে নিষেধ করা ভাইয়াকে। ওটাকে চিৎ করে ধরে রাখবি, আমি এসে সুধীর ভাইয়ের জায়গা মতো কিক মারব। প্রণমি ভ্রু কুঁচকে ফেলল। শব্দগুলো কোন পাশ থেকে আসছে? ছি, মুখের কি ভাষা! এটা তো পাবলিক প্লেস। অভদ্র কোথাকার। জেন্টস পয়েন্টে ক্লিনিং চলছিল। ক্লিনার লোকটা প্রণমিকে বলল, ম্যাম একটু ওপাশে গিয়ে বসবেন। এখানটা ক্লিন করব। প্রণমি, জি, বলে পাশে সরে যায়। ছড়ি মেলে হেঁটে দূরে যেতে নিলেই কারো গায়ের সাথে ধাক্কা লাগে তার। ইরফান ফোনে কথা বলতে বলতে ওপাশ থেকে আসছিল। খেয়াল করেনি প্রণমিকে। ধাক্কা খেয়েই খেকিয়ে ওঠে, শালা কানা নাকি? প্রণমি শিউরে ওঠে। এত মনে হচ্ছে সেই গালিবাজ লোকটা। ইরফান মাথা ঘুরিয়ে দেখতে পায় প্রণমিকে। কিছু মুহূর্ত প্রণমির চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর বাঁকা হেসে বলে, ও তুমি লেডিস? তাহলে তো শালা হবে না। প্রণমি দাঁড়িয়ে আছে চুপচাপ। ইরফান প্রণমির পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, যাই হোক, তোমরা মেয়েরা তো নিজেদের ভুল স্বীকার করবে না, তাই আমি সরি বললাম। সরি। ইরফান দেখছে মেয়েটা তার দিকে তাকাচ্ছে না। তার মাথার দিকে তাকিয়ে আছে। ইরফান নিজের মাথায় হাত দেয়। কিছু লেগে আছে নাকি? প্রণমি বলল, সরি ভাইয়া, ভুলটা আমারই। আমি রাস্তার মাঝখানে চলে এসেছি। নিক্সন এসে দাঁড়ায়। প্রণমি বলে, ধাক্কা লেগে এখানে আশেপাশে আমার ছড়িটা আর ওয়াচটা ছিটকে পড়েছে কোথাও। একটু তুলে দিলে উপকৃত হতাম। ইরফান হতভম্ব হয়ে তাকিয়ে আছে প্রণমির দিকে। মেয়েটা তবে অন্ধ? দূরেই মেঝে থেকে প্রণমির ছড়ি আর ওয়াচ তুলে প্রণমির হাতে দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলে, বাপ মা কই তোমার? এখানে মেয়েকে মানুষের ল্যাং খেতে ফেলে রেখে গিয়েছে। ধমকের মতো কথা। প্রণমির বিরক্ত লাগে। লোকটা কেমন উগ্র প্রকৃতির। কিন্তু সে মুখে বলে, থ্যাংক ইউ প্রণমি বেবি। মিস জেনি ছুটে এসে ধরে প্রণমিকে। তারপর ইরফানের দিকে তাকিয়ে প্রণমিকে বলে, কি হয়েছে মামনি? কিছু না। চলুন। মিস জেনিকে নিয়ে প্রণমি চলে যায়। কিছুটা দূরে যেতেই ফিসফিসিয়ে মিস জেনিকে প্রণমি বলে, ওই লোকটা অনেক ভয়ঙ্কর দেখতে তাই না মিস জেনি? মিস জেনি অবাক হয়ে বলে, না তো। এমন কথা বলছো কেন? তোমাকে কিছু বলেছে নাকি? প্রণমি অস্ফুটে বলল, না, কণ্ঠ শুনে মনে হলো। ইরফান প্রণমিদের যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। নিক্সন বলে, তাকিয়ে আছিস কেন? ভালো লেগেছে মেয়েটাকে। মেয়েটার চোখ দুটো সুন্দর। ইরফান মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলে, ভালো লাগার মতো কি হয়েছে? ইরফানের এত সহজে ভালো লাগে না। আর কিসের সুন্দর চোখ! বিলাইয়ের মতো সাদা সাদা নীল নীল ঘোলাটে। দেখলেই রাগ ওঠে। ওই প্রীতমেরও এমন চোখ। উল্টো পথে হাঁটা ধরে ইরফান। নিক্সন পিছু পিছু তাকিয়ে আছে বন্ধুর পিঠের দিকে। এই ছেলেটাকে বোঝা মুশকিল। তখন চোখ দেখে মনে হলো মুগ্ধ হয়ে দেখছে। ইরফানের ফোনে কল আসে। সে কলটা রিসিভ করে বলতে থাকে,
ও খবরদার যেন ভাইয়া পুলিশ না ডাকে। আমি এসে আগে একটা কিক মারতে চাই সুধীর ভাইকে। ফোন কেটে এক্সিটের কাছে যেতে যেতে ইরফান নিক্সনকে বলে, মেয়েটা সুন্দর আছে। ওই যে, কি বলে না, মিষ্টি দেখতে। তবে দশে আর। চোখ দুইটা ওই প্রীতম বিলাইয়ের মতো, তাই দুই কাটা। শপিং মল থেকে মেলা প্রাঙ্গণে পৌঁছাতে ইরফানের লেগেছে 10 মিনিট। ইহান আর লাবিব মুখোমুখি দাঁড়িয়ে। পরিস্থিতি বেগতিক দেখে লাবিব নিজে শাসন করার ভান করে উত্ত্যক্তকারী ছেলেটাকে দুটো চড় থাপ্পড় মেরে ইনশিরাহ আর ইনায়ার কাছে মাফ চাইতে বলে। ছেলেটা ইহানের মার খেয়ে বিধ্বস্ত প্রায়। নিজের দলের সভাপতির কাচুমাচু হাবভাব দেখে সে আরো ভয় পেল। হাঁপাতে হাঁপাতে সরি বলে দিল। ঝামেলা মিটে গিয়েছে প্রায়। ইহান লাবিবের চোখে চোখ রেখে বন্দের নিয়ে বেরোবে ঠিক তখনই গেট থেকে ঢুকেই ইরফান একলাফে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর দম নিয়ে নয়নকে দেদারসে মারতে শুরু করে দেয়। হাঁপিয়ে উঠলেও থামল না সে। ইহান ইরফানের বন্ধুদের চোখ দিয়ে ইশারা করতেই ওরা বহু কষ্টে ইরফানকে ছাড়িয়ে নিল। ততক্ষণে নয়নের অবস্থা আরো বেগতিক। ওদের ছেলেরা ইরফানের সামনে থেকে ওকে সরিয়ে নিয়ে গেল। লাবিব শান্ত চোখে তাকিয়ে আছে ওদের দিকে। এই শহরে ইহান তাজওয়ার মির্জার সাথে সরাসরি দ্বন্দ্বে কখনো জড়ায়নি সে, পিছনে পিছনে হহুত লেগেছে। আজ এই প্রথম। যেহেতু ভুলটা ওর দলের ছেলেদের, তাই চুপ করে আছে সে। ইহান ইরফান দুই ভাই বোনদের নিয়ে মেলা প্রাঙ্গণ ত্যাগ করে গাড়িতে উঠল। ইনশিরাহ আর ইনা দুজনে চুপচাপ। ইহান ড্রাইভ করতে করতে আর চোখে ইরফানকে দেখে বলল, শেষে এসে এত ঝামেলা করতে কে বলেছে? বলেছিলাম না এসব থেকে একেবারে দূরে থাকবি। তুমিও তো মারামারি করো তখন। আমার পেশাই এটা। তোর না। আমার পেশা না, আমি রাজনীতি করি না। তোমার বোনদের বাজে কথা বলেছে দেখে তুমি মেরেছ, আমি মেরেছি আমার বোনদের বাজে কথা বলেছে দেখে। সিম্পল। চলবে। গল্প, বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। তৃতীয় পর্ব। লেখনীতে ইশরাত ইতি।